তোমার থেকে তো সৌরভ গাঙ্গুলির সম্পর্কে কথা জানতে ইচ্ছে করে, দর্শকদের ইচ্ছে করছে। বাড়ির সৌরভ যে সময় থেকে ওকে চিনি, মানে ভীষণ কমিক্যাল, মানে এত হাসাতো আর এত মজার মজার ওর পাঞ্চ ছিল কথাবার্তার, আমরা হাসতে হাসতে মরে যেতাম। ওর হাজবেন্ড বাই গুড ফরচুন, মানে ইটস লাইক she's blessed with a husband who has got worldwide fame. ডিভোর্স কেস চলাকালীন আমি শহর ছেড়েছি, কিছুদিন আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তারপরে বম্বেতে এসেছি। হ্যাঁ, 5 বছর কোর্টশিপ আর 30 বছর বিয়ে, মানে 35 বছরের নল। আমি 17 বছর বয়স থেকে তো স্নেহাশিসের সাথে আমার জিনিসটা তো পরিচয় ছিল। খুব সহজ নয়, খুবই কঠিন। একদমই সহজ হয়নি, আমার জন্য খুব কঠিন হয়েছিল। তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে একটা কাজ করে তার মধ্যে ঢুকতে চাও অ্যাট দিস এজ, মানে 35 বছর বাদে একটা অভ্যেস শুরু করা তো চারটিখানি কথা না। আমি এই জায়গাতে আমার একটা, মানে সত্যি করে আমার বার্তা আছে। আমি জানি না আমার বার্তাটা কার কান অব্দি পৌঁছবে, কতটুকু তার পৌঁছে তার ফলপ্রসূ কিছু হবে, কিন্তু তাও মেনদের কথাই বলতে হচ্ছে, কারণ মেনদেরই অ্যাটিটিউড এরকম, অ্যাজ ইফ ওরা যা কিছু করতে পারে যে কোনো বয়সে। কিন্তু আমি 54 এজে আমি কোনো স্কুল কলেজে চাকরি পাবো না, কারণ 56 এ রিটায়ারমেন্ট তাদের। প্রপোর্শনেট একটা খোরপোশ, যে কোন লেভেল অফ, কোন স্টেটাস আর কোন লেভেল অফ লাইফ কেউ লিড করেছে, এবং একটা বয়সের পর তাদের শরীর ভেঙে যাওয়া থাকে, মন ভেঙে যাওয়া থাকে। এখন বম্বেতে থাকি, একটা পেইং গেস্টে থাকি, অ্যাকোমোডেশনে থাকি, বরঞ্চ আমি শ্বশুর বাড়িকে পাশে পেয়েছি। আচ্ছা, তুমি তো ভারতবর্ষের মোটামুটি অনেকগুলো জায়গায় পারফর্ম করেছো। হ্যাঁ, কোথায় কোথায় কি পারফর্ম করেছো, একটু নাচের অভিজ্ঞতা বলো। আচ্ছা, তোমরা দুই যায় কখনো একসঙ্গে পারফর্ম করোনি? করেছি আমরা। আচ্ছা, করেছি। কোর্টের যখন প্রসিডিওর দিয়ে গেছি, তখন এটা অনুভব করেছি যে অ্যাকচুয়ালি আইন কানুনগুলো খাতায় কলমে মেয়েদের জন্য, প্র্যাকটিক্যাল লেভেলে এমন এক একটা টুইস্ট দেওয়া রয়েছে না, সমস্তটা চেঞ্জ হয়ে ছেলেদের ফেভারে হয়ে যায়। নমস্কার, নিবেদিতা অনলাইনে আপনাদের স্বাগত। আজকে আমি যার সঙ্গে গল্প করব, তার জীবনের না অনেক চড়াই উতরাই আছে। সব গল্পই করব, আগে নামটা বলি। ওর নাম হচ্ছে মৌ চ্যাটার্জি গাঙ্গুলি। এটা বললে কি আপনারা বুঝতে পারলেন? আপনারা তো থাম্বনেলে দেখলেনই, নিশ্চয়ই বুঝে গেছেন, তবু আরেকবার বলছি। ও হচ্ছে স্নেহাশিস গাঙ্গুলির স্ত্রী এবং সৌরভ গাঙ্গুলির বৌদি। এটা তো একটা বিরাট পরিচয় আমি বললাম, কিন্তু আসলেও কি জানেন, একটা ভীষণ বিখ্যাত নৃত্যশিল্পী, এবং ও মোহিনীঅট্টম, মোহিনীঅট্টমে খুব বড় শিল্পী। যেহেতু ও পুরো কি বলবো, ও ঠিক মানে এই রাজ্য বেস্ট নয়, ও ন্যাশনালি নাচে, সেই জন্য হয়তো নৃত্যশিল্পী জগতে ও খুব পরিচিত। আমাদের দৈনন্দিন জগতে ছাপোষা মানুষদের কাছে ও কতটা পরিচিত আমি জানি না। মোম, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। খুব ভালো লাগছে, খুব ধন্য বোধ করছি যে তুমি আমাকে এভাবে এমন সুন্দরভাবে আন্তরিকতার সাথে আমাকে স্বাগত জানিয়েছো। আমি এবং কবে থেকে আমার সাথে কথা বলছো, আমাকে জিজ্ঞেস করছো কবে আসবো, কবে একটুখানি আমরা বসতে পারি, তো হয়ে উঠছিল না মোটেই। তো এইবার ভাবলাম যে না, একটুখানি না করলে আমার লজ্জা লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এবং আমরা অনেকদিন ধরেই গল্প করি, কথা বলি। ও বাইরে থাকে, মানে এই মুহূর্তে ও বম্বেতে থাকে, তাই তো? বম্বেতে থাকে, এবং আমরা ওভার ফোন অনেক গল্প টল্প হয়, কিন্তু সামনাসামনি তো হয় না। ও এসেছে একটা কলকাতায়, সামনে হতো সেই কবে, আগে মাঝখানে গ্যাপ ছিল, কিছুটা গ্যাপ, তারপরে আবার শুরু হয়েছে। আগে হতো একটা কারণে, পারিবারিক ব্যাপারে, তারপরে আবার শুরু হয়েছে। তো মোম, তুমি যে এই যে এসছো, কিসের কারণে এসছো? ভাইয়ের বিয়ে? আমি এসছিলাম, আমার কিছু কাজ ছিল, তার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে তো ছিলই, আমার মামাতো ভাইয়ের বিয়ে, এবং ভীষণ আবদার, বড় দিদি বলে ভীষণ একটা আবদারের জায়গা তো থাকেই। তো সেটা তো বিয়েতে লোকে আশা করে একবারই করবে, তো তাই জন্যই আসা। কারণ আমার একমাত্র মামা, আমার মা মাসি মামা, তো আমার দাদু দিদার 3 সন্তানের মধ্যে আমার একমাত্র মামা তার একমাত্র ছেলে। তো ওইরকম একটা জায়গা থেকে যখন আবদার,
বড় দিদিকে বলা আসতেই হবে নইলে কথা বলা বন্ধ করে দেবো। হুম। তো সেই জায়গা থেকে তো আসতেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর তোমার মেয়ের বিয়ের কি হলো? তোমার মেয়ের বিয়েও হ্যাঁ, হওয়ার আমার মেয়ের বিয়ে তো এই জানুয়ারি মাসে শিডিউল ছিল, 15ই হুম জানুয়ারি, হুম কিন্তু ইউএসএ তে তো ভিসা নিয়ে তো বিশাল একটা মানে ঝুট ঝামেলা চলছে। তো আমার মেয়ের এইবার আর কি H1B ভিসা স্ট্যাম্পিং ছিল, স্ট্যাটাস চেঞ্জ হচ্ছিল। হুম তো অ্যাপয়েন্টমেন্ট গুলো সব তো পিছিয়ে গেল, 2026-এর কবে হবে না 27 হবে বুঝতে পারছি না। তো যদি উড়ে চলে আসতো, ও তার ফিরে যেতে পারতো না। হুম। তো সেই কারণে আর কি আমাদের ইমিডিয়েটলি একটা ডিসিশন নিতে হলো। মানে কার্ডও হয়ে গেছিল বোধহয় নাকি? সমস্ত আমরা কার্ড হ্যাঁ, তুমি ডিস্ট্রিবিউশন তো শুরু করে পাঠিয়েছিলে, দিয়েছিলাম। বলে সেটা দর্শকদের জন্যই বলছি আর কি। একদমই। হ্যাঁ। এবং আমাদের সবার কাছে পাঠাতে হলো, যারা যারা আর কি কলকাতার বাইরে থেকে আসছে তাদেরই বিশেষ করে পাঠালাম, ঠিকই। যে ব্যাপারটা পিছিয়ে যাচ্ছে, কারণ ওরা আসতেই পারছে না ভারতবর্ষে ওই কারণে। হুম। তো এই এটা একটা আমেরিকার কিরকম চলছে না এখন? শুধু আমেরিকা না বলবো না, পুরো পুরো পৃথিবীতে। এন্টায়ার পৃথিবী জুড়ে এখন একটা বিশাল শিফট হচ্ছে, পাওয়ার ইকোনমি শিফট হচ্ছে। এবং নানা জায়গায় যে যুদ্ধর হুম যুদ্ধর মতো যে সিচুয়েশন গুলো হুম দেখতে পাচ্ছি, যেহেতু এখন ইউএনএ যুদ্ধ বলে ডিক্লেয়ার করে যুদ্ধ হয়, তাছাড়া যুদ্ধের নামে লোকে অনেক এগুলো যুদ্ধই হচ্ছে কিন্তু হুম, ছোটখাটো। তো এন্টায়ার ইকোনমি, ধরো সবকিছু change হচ্ছে। ইকোনমি, মেটাল হুম ভার্সেস রূপ মানে মানি, হুম ক্যাশ, কারেন্সি, এগুলোর একটা যুদ্ধ চলছে পৃথিবীময়। এবং কয়েক বছরের মধ্যে আমরা আশা করি বিশাল কিছু শিফটস দেখতে পারবো গ্লোবাল পলিটিক্সে। হুম। তো এগুলো ছোট ছোট তারই রিপল তোমার মেয়ে এফেক্ট। কি ওখানে থেকে যেতে চায় নাকি? হ্যাঁ, কারণ ও তো বেসিক্যালি ও তো বৈজ্ঞানিক, আর ও এখন অ্যাস্ট্রাজেনেকাতে আছে হুম। জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে, ক্যান্সার বায়োলজি আর ইমিউনোলজি নিয়ে কাজ করে। তো ওর বক্তব্য ওইখানে গবেষণাটা যেভাবে এগিয়েছে, আর একাডেমিক গবেষণা তো আছেই ভীষণ অ্যাডভান্স, কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টর যেটা, ও তো ইন্ডাস্ট্রিতে এখন, ওটাতেও যা অ্যাডভান্সড সমস্ত কিছু, আর যা ফান্ডিং গুলো হয় হুম। ইন্টারন্যাশনালি, ধরে নাও আমেরিকা থেকেই হয়। তো ও যে সিচুয়েশন আর সেট আপ আর ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কাজ করে এসছে, ওকে যদি দেশে ফিরতে হয়, ও কোনো কাজের জায়গার সাথেও অ্যাডজাস্ট করতে না। পারবে না, কারণ ও অলরেডি যে কাজ করে নিয়েছে সে কাজগুলো অনেকগুলো এখানে শুরুই হয়নি। হুম। তো ওর বক্তব্য, যদি ওকে ছেড়ে আসতে হয়, আর যদি তার বৈজ্ঞানিক অ্যাকিউমেন্টটা, নলেজটাকে বিসর্জনই দিতে হয়, ও সম্পূর্ণ আলাদা কিছু একটা করবে, ও ওই লাইনে থাকবে না। হুম। তো সেই কারণেই আর কি আমাদের সবারই ইচ্ছা যাতে ও যে প্রফেশনটা করছে নিয়ে, হ্যাঁ, ওর ইচ্ছা প্যাশন যেটা নিয়ে এগিয়েছে সেটা নিয়ে থাকুক। ওই কারণেই আর কি আমরা ওর আমেরিকার আসা যাওয়া, ওর ভিসাটা নিয়ে একটুখানি বেশি কেয়ারফুল। আর তোমার জামাই কি করেন? আমার জামাইও বৈজ্ঞানিক, আচ্ছা। ওরা দুজনেই বৈজ্ঞানিক, হ্যাঁ। বায়োসেন্সাস নিয়ে কাজ করে। ও হয়তো পিএইচডি শুরু করবে, ওর যা ইচ্ছা আছে। হুম ও চাকরি করছে, কিন্তু ওর একটুখানি ব্রেক নিয়ে পিএইচডি করার ইচ্ছা আছে, কারণ ও যে স্ট্রিমটায় আছে সেখানে আরো বিশাল ব্যাপ্তি দরকার গবেষণার। হুম। তো সেই গবেষণামূলক কাজে ও নিজেকে আর কি লিপ্ত রাখতে চায়, করতে হ্যাঁ। চায়। হ্যাঁ, তো ওই কারণে হয়তো যা শুনছিলাম ওদের কথাবার্তা, তো সেখানে হয়তো গবেষণাতে শিফট করতে পারে, ইন্ডাস্ট্রি থেকে শিফট করে একটু একাডেমিক্সে আসতে পারে। কিন্তু ওরা আপাতত দুজনে বৈজ্ঞানিক, ওই নিয়ে মানে নেক্সট ওদের এনগেজমেন্টটা তো একটা বড়, মানে ছবি টবি দেখলাম কাগজে। হ্যাঁ, হ্যাঁ। এনগেজমেন্ট, কারণ আমাদের বাড়িতে আমাদের সময় তখন তো অত সোশ্যাল মিডিয়া ছিল না, হ্যাঁ। আর প্রাইভেট পার্টিজে অত প্রেস আমরা ডাকতাম না। তবে আমার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের ইলাবোরেট আশীর্বাদ হয় আর কি। একটা দিন ছেলের, একটা দিন আমাদের বেলায় পুরো একটা গোটা দিন আমার হয়েছিল, সবাই এখান থেকে এসেছিলেন, আমার বাপের বাড়ির তরফে সবাই ছিলেন। আবার একটা দিন স্নেহা শেষের হয়েছিল, যেদিন আমার বাপের বাড়ির সবাই ছিল, ওদের বাড়ির সবাই ছিল। তো মানে তাই জন্য মেয়েরটা করা হলো আশীর্বাদ আলাদা করে, কিন্তু একই দিনে দুজনের দুপক্ষের করা হলো, কারণ হ্যাঁ। আমার জামাইয়ের পরিবারটা ভীষণ ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দুটো আলাদা আলাদা করে, আর ওনারা পুনে নিবাসী। তো সবাই মিলে গিয়ে, কলকাতা বেস্ট নয়? না না, মহারাষ্ট্রিয়ান ছেলে, ও পুনে নিবাসী ওরা। তো বেসিক্যালি তো ছোট পরিবার, এখানে এসে একসঙ্গে করে নেওয়াটাই সমীচীন। আর আমাদের ছেলে মেয়েরা নেক্সট জেনারেশনের আমি খুব বাহবা দিতে হয়। আমার মেয়েও এবং জামাই উভয়ই, ওরা দুজনেই আর কি নষ্ট জিনিসটা পছন্দ করে না। ঠিকই। বলে যে হ্যাঁ একটুখানি ঘটা করে করব, ভালো লাগে, কিন্তু এতটাও ঘটা নয় যে টাকা নষ্ট মনে হয়, টাকা নষ্ট মনে হয়, অপচয় মনে হয়।
এবং আননেসেসারি মনে হয়, যেটা না করলেও হতো। এবং যেখানে সাস্টেনেন্সটা টেকেন কেয়ার হচ্ছে না, বেকার বেকার ডবল ডবল, এটা ওরা একদমই পছন্দ করে না। তো বড় হয়েছে তারা, বাইরে গিয়ে ভালো জায়গায় চাকরি করছে, সেখানে তাদের মতামত এতটা অ্যাকসেপ্ট করা হয়। তো আমাদের মা বাবা হিসেবে তো ওদের মতামতটাকে প্রাধান্য দেওয়া ভীষণ দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আর তাছাড়া তাছাড়া ওর কাজের জগতের দিকটা তো আগে দেখতে হবে। ভিসা হ্যাঁ। পাবে না, যেতে পারবে না, সেটাকে তো কিছুতেই ও করা বাবা, যায় না। সেটা তো করাই যায় না। তো বেসিক্যালি ওদের রেজিস্ট্রিটা হয়ে গেছে, হ্যাঁ, মানে আমাদের এটা সোশ্যাল সোশ্যাল ম্যারেজ এবং কিছু যেটা আমাদের খাওয়া দাওয়াটা আর কি। খাওয়া দাওয়া। আর তাছাড়া আমাদের সবার পরিবার তো ভারতবর্ষে, তো ভারতবর্ষে না না হলে কি করে হবে? আর আমাদের দু তরফেরই পরিবারের প্রচুর মানুষরা 70-এর ঊর্ধ্ব। তো আর তাদের পক্ষে তো এতটা ডিস্টেন্স পাড়ি দিয়ে ওখানে তোমাদের কিছু কি করা এখানে সম্ভব বিয়ে না। হবে, কলকাতা শহরে বিয়ে হবে? কলকাতা শহরে বিয়ে হবে, কলকাতাতে তো ওর বোনটা পড়ে থাকে না, এখানেই বড়, এখানেই সবকিছু। আর ওর ওদের কি ঠাকুমা, দাদু, দিদা সবাই। ওর পুনাতে কি রিসেপশন হবে ওরকম কিছু নাকি না? সেরকমই কিছু, সেরকমই পরিকল্পনা ওনাদের, যে ওনারা একটা রিসেপশন করবেন তো হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, ওদেরও আত্মীয় স্বজন ওখানে রয়েছে। নিশ্চয়ই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। ওনার আমার মেয়ের শ্বশুর মশাইয়ের যে এটা আছে আর কি, ওনার প্রফেশনাল জগৎ আছে, প্লাস আমার কন্যার যিনি শাশুড়ি মাতা, উনি যথেষ্ট ফিট, একদম মডেলের মতো দেখতে একদম। উনি মাউন্টেনিয়ার। ও হ্যাঁ, আচ্ছা। উনি ট্রেকিং আর মাউন্টেনিয়ারিং করেন, ভীষণ ফিট চেহারা। তো ওনারও একটা মানে সোশ্যাল নেটওয়ার্ক আছে সেখানে। তো হ্যাঁ, তো ওনাদেরও ইচ্ছা আছে একটা ওখানে। ফিঙ্গার্স ক্রস যেন তা ভালো করে হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমিও চাই যে মানে ভিসা ইস্যুটা যাতে সর্টেড হয়ে যায়, যাতে এসে ঠিকঠাক করে ঠিকভাবে হয়ে যায়, হ্যাঁ। সুষ্ঠুভাবে কাজ করা যায়। আমার শাশুড়ি খুব চিন্তিত হয়েছিলেন এগুলো নিয়ে। সে তো হবেই। তোমার শাশুড়ি তো মাঝে মাঝেই অসুস্থ হচ্ছেন আর ইয়ে হচ্ছেন। আমার শাশুড়ি আর আমার মা দুজনে একই বয়সী, কিন্তু আমার শাশুড়ির মানে মার থেকে কম্পারেটিভলি আমার শাশুড়ি মার শরীরটা অনেক বেশি ভেঙে গেছে। তো হ্যাঁ, মানে এত দুর্বল যে উনিও খুব চিন্তায় থাকেন যাতে সবকিছু ঠিক হয়, সব দেখে যেতে পারে। দেখবো, হ্যাঁ সেটা ঠিক। আমার মেয়ে তো সবচেয়ে বড় নাতনি বাড়ির। একদম একদম সেই। আর তোমাদের বাড়িতে কতজন, মানে প্রচুর তো, তোমাদের এদিকে তোমরা থাকতে, হ্যাঁ। ওই দিকটা এখন তো ব্যাপারটা অন্যরকম, পরে আসছে। বাড়িতে আমাদের প্রায় এক একটা ফ্লোরে এক একজন ভাইরা থাকতো, মানে মানে আমার শ্বশুর মশাই এবং তার ভাইরা এবং তাদের পরিবার ওভাবে। তো এখন তো আমাদের মাথার উপর যে জেনারেশনটা ছিল তার ভেতর থেকে আমাদের পিস শাশুড়ির মধ্যে প্রায় প্রায় সবাই চলে গেছেন, একজন দুজন বাদ দিয়ে। আর শ্বশুর মশাইয়ের, হ্যাঁ শ্বশুর মশাইয়ের জেনারেশনে দুজন ভাই চলে গেছেন, তিনজন ভাই আছেন। তো এখন তাদের ছেলেপিলেরা ওখানে থাকে, এক একজন এক একটা আর তাদের ছেলেপিলেরা তো বেসিক্যালি হ্যাঁ, আমাদের হ্যাঁ। জেনারেশনের পর একটা জেনারেশন উঠে এসছে। হ্যাঁ হ্যাঁ, আর এবং বেশ মানে অনেক তোমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হয় তো আমি দেখি মানে প্রচুর বাচ্চা কাচ্চা হ্যাঁ, এবং আমাদের বাড়িরাও তো কতজন। আমাদের বাড়ির ভেতরে সবাই লোকজন জড়ো হলে পরে সেখানেই তো 100-150 জন হয়ে যাবে। আমাদের মানে ছোট পার্টি মানেই 150 গ্যাদারিং। সবাই বলে সে কি 150 জন? এটা জাস্ট ইমিডিয়েট ফ্যামিলি, নট ইভেন আউটসাইড, মানে এক্সটেন্ডেডও না, জাস্ট ইমিডিয়েট ফ্যামিলি। আচ্ছা, তুমি কাছে থাকলে তোমার থেকে তো সৌরভ গাঙ্গুলির সম্পর্কে কথা জানতে ইচ্ছে করে, দর্শকদের ইচ্ছে করছে। তুমি একটু বৌদি হিসেবে কিরকম দেখেছো একটু বলো। আমি অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি মহারাজের ব্যাপারটা কি বলবো, আমরা তো একই বয়সী ছিলাম, আমাদের স্কুল কলেজ বড় হওয়াটা আমাদের দিকে যেরকম মানে আমাদের যে যেরকম ভালো লাগা, তোমার কাছে তো ব্যাপারটা তা নয়, তোমার তো খুব স্বাভাবিক। আমার একটা ব্যাপার আছে, আমার এই স্টার স্ট্রাক ব্যাপারটা নেই। তাই জন্য তুমি তো ওখানেই মানে তুমি না, মানে আমি একটুখানি কিম্ভূত কিমাকার টাইপের। আমার একটু স্টার স্ট্রাক ব্যাপারটা কম আছে। তাই জন্য কোনো সেলিব্রিটিও যদি সামনে আসেন, মানে সিনেমা জগতে বা অন্যান্য স্পোর্টস জগতে, যাদের বিভৎস ভালো লাগে আমার, কিন্তু তাও না আমি ওই আদেকলা পড়া করতে পারি না। মানে না, তুমি তবু বলো একটু সৌরভের কিরকম। সৌরভ তো বেসিক্যালি আমার বরের ছোট ভাই, আমার বয়সী। আমরা একসঙ্গে ধরো পরীক্ষা দিতে গেছি, গাড়িতে পাশাপাশি দেখা হয়েছে, কাজটা নিয়ে কথা বলেছি, আজকে কত নম্বর পেপার, আমার কত নম্বর পেপার, এই সেই মানে। সো উই হ্যাভ বেসিক্যালি অনেকটা সময় টাইম লাইন আমাদের সেম। আর একসঙ্গে পাশ করেছি, করতে করতে ওর খেলার জগতে যাওয়া। মানে আগে থেকেই চিনতে সৌরভকে? হ্যাঁ, কারণ তুমি যখন প্রেম করছো তখন থেকেই চেনো? হ্যাঁ, মানে অবশ্যই। আর তাছাড়া খেলার জগতে তো আমার এক্স হাজবেন্ড আগে
এসছিলেন। হুম। তারপরে তো সৌরভকে ঢুকতে দেখলাম বেসিক্যালি। হ্যাঁ, তো পুরো দুই ভাইয়ের জার্নিটা আমার অনেকটা দেখা। সেই তো। কারণ আমি কলেজে পড়তাম তখন, সৌরভও কলেজে, জেভিয়ার্সে, ও লরেটোতে, আমি তো ওই তো একটুখানি যাতায়াত। হ্যাঁ। তো প্রথম দিকে তো সৌরভ একই ক্লাবে খেলতো, পরবর্তী ক্লাবেও মোহনবাগানে চলে গেল খেলতে, লিগ ক্রিকেট যেটা। স্নেহাশিস অবশ্য রয়ে গেছিল এম এন দাস্তুরেই। তো আমি দুপুরবেলা লরেটো কলেজে পড়তাম, দুপুরবেলা অনেক সময় মাঠে খেলা দেখতে আসতাম, লাঞ্চ ফাঞ্চ নিয়ে নিয়ে। হুম, রাজা ভেঙ্কটের খেলা, হুম, আইবি রয়ের খেলা, ওর খেলা, সাগরদার খেলা, সাগরময় সেন শর্মা। আমি প্রচুর মানুষের খেলা দেখেছি যাদের কথা হয়তো এখন লোকেরা শোনেইনি। হুম, তো আমি মাঠে বসে প্রচুর খেলা দেখেছি। হুম। আহ, না, বাড়ির সৌরভ কিরকম? বাড়ির সৌরভ, বাড়ির সৌরভ যে সময় থেকে ওকে চিনি, মানে ভীষণ কমিক্যাল, মানে এত হাসাতো আর এত মজার মজার ওর পাঞ্চ ছিল কথাবার্তার, আমরা হাসতে হাসতে মরে যেতাম। মানে এক তো ভীষণ লোকদের ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারটা হ্যাঁ, আছে। হ্যাঁ। একটা ছোট্ট ঘটনা মনে পড়েছে যে আহ, কিছু সামনে খেলা, এবং আমাদের বাড়িতে না সবাই টিকিটের জন্য খুব ফোন করতো, মানে অড অড জায়গা থেকেও ফোন আসতো। মানুষের ধারণা ছিল হয়তো আমাদের প্রিন্টিং প্রেস, আমরা হয়তো টিকিট ফিকিট ছাপাই, আর টিকিটের হয়তো কোনো সিকিউরিটি নাম্বার থাকে না, আমরা জাস্ট ছাপাই আর বিক্রি করি। তো ওই জায়গা থেকে মানুষের ভীষণ একটা মানে অদ্ভুত অদ্ভুত আবদার আসতো আর কি। এটা আহ, কোন পিরিয়ডে বলছো, যখন সৌরভ? সৌরভ খেলা শুরু করে দিয়েছে তখন। হ্যাঁ, তাই সেই হ্যাঁ, কারণে তাই তাই জন্য ওর কাছে ফোন আসতো। তখনও তো ল্যান্ডলাইন তো রেলিভেন্ট হ্যাঁ, ছিল, হ্যাঁ, এখন যেমন ল্যান্ডলাইন ইররেলিভেন্ট হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। তখন ল্যান্ডলাইনটা চলতো, তখন মোবাইল ফোন আসেনি। তো ল্যান্ডলাইনে ফোন করছে, ফোনটা ধরো আর ভাল লাগছে না। তো আর পরের দিন ভোরবেলা হয়তো সৌরভের কোনো জায়গায় বেরিয়ে যাওয়ার কথা, দাদা আমার একটা টিকিট দরকার, এ দরকার। আমি তো ঠিক আছে, আপনি এক কাজ করবেন, এয়ারপোর্টের কাছে এই এই সময় আপনি এসে দাঁড়াবেন। আমি ফোনটা রেখে দিলাম, মহারাজ তুমি তো এই সময় বেরিয়ে যাবে। বলে ও তো এসে দাঁড়িয়ে থাকবে, কি করবো আর। কিন্তু নইলে তো আমি যে তুমি বললে না, বলে এই লোকটাই বিশ্বাস করে 15 বার ফোন করেছে আমাকে, তো আমি কি করতে পারি। আমি বলেছি তো খবরের কাগজে তো জানতে পারবে যে আমি ওইখানে আছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে মাঝে মাঝে নিজে ফোন তুলে বলেছে, ও সৌরভ গাঙ্গুলি কোথায় গেছে, একটু আগে মারা গেছে। বলে কি বলছেন, খবরে তো বেরোয়নি, অপেক্ষা করে থাকুন, টিভি খুলে খবরটা একটু পরেই জানতে পারবে। এইসব বলে দেয়? এইরকম ধরনের কাণ্ড কারখানা করতো। আমরা ওর হ্যাঁ, সামনে হাসতে হাসতে মরে যেতাম, মানে টোটালি কমিক্যাল। হ্যাঁ, হ্যাঁ। এখন অবশ্য মেয়ে বড় হয়ে গেছে, এখন একটু বাবা একটুখানি সিরিয়াস হতে হয়। কিন্তু দাদাগিরিতে ভীষণ কম হ্যাঁ, মজা করে হ্যাঁ, তো। ওই 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 উইটটা আসে হ্যাঁ, দেখতে। ওর একটা ফানি বোন আছে। হ্যাঁ। ও ভীষণ মানে খুব রসিক, সেন্স অফ হিউমারটা সেন্স খুব অফ হিউমার আছে, ওর ফানি বোন আছে, এবং ভীষণ ক্যাজুয়াল ভাই বোনেদের আড্ডার মধ্যে ওকে একদম কমপ্লিটলি অন্য তুমি মুডে পুরো পাওয়া ঠান্ডা যায়। করে খাবে। আর বিশেষ করে ভালো লাগছে এই নিবেদিতা অনলাইন কাপটার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। দিস ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ, মানে আমার মনে হচ্ছে কফি তুমি উইথ, হাতে ধরে আছো, আরো ভালো লাগছে, না, পুরো বটল গ্রিন এন্ড রেড। হ্যাঁ, এটা মনে হচ্ছে কফি উইথ কারণ করছি। এটা কফি উইথ নিবেদিতা, মানে নট ব্যাড। থ্যাংক ইউ, ইয়েস। থ্যাংক ইউ। আচ্ছা, এটাতে সৌরভের কথা শুনলাম, তোমার একটু ছোটবেলার কথা শুনি। ছোটবেলার কোনখান থেকে শুনতে চাও? একদম তোমার নাচ শেখা, তোমার বাবা মা, তুমি স্কুলে পড়া। ও এই যে, আচ্ছা, মানে সেটা একদম ছোট। তো তুমি বেসিক্যালি থাকতে কোথায়? আমি বেহালাতে থাকতাম। ও আচ্ছা। বেহালা মিত্র কলোনিতে আমরা থাকতাম, তখন আমরা ভাড়াই থাকতাম। আম, আমার বাবা চাকরিরত ছিলেন তখন ইদার টাইড ওয়াটারে বা অ্যান্ড্রিউলে, আমি কোনটা আগে জয়েন করেছেন কোনটা পরে আমার ঠিক খেয়াল নেই। তারপরে আমার বাবা, যখন আমি মডার্ন হাই স্কুলে ভর্তি হই, তখন থেকে আমার বাবা আর কি ব্যবসা শুরু করেন। হুম, অ্যান্ড্রিউল, টাইড ওয়াটার, অ্যান্ড্রিউল, তারপরে বাবা লরি, হুম, এই তিনটের পর বাবা সমস্ত কিছু ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন। বাবা অয়েল টেকনোলজিস্ট ছিলেন, ভাবনগর গুজরাট থেকে পাশ হুম, করা, হুম। এবং হি ওয়াজ দ্য পায়োনিয়ার of petroleum production of manufacturing of petroleum products আচ্ছা, in eastern India. আচ্ছা। তো ওনার যে কোম্পানিটা ছিল, ইন্ডাস ফ্যাক্টরিটা ছিল হাইড্রোকার্বনস এন্ড কেমিক্যালস, যেটা এই 2024 সালে, সেটা 24 না 23, ওটা আর কি হ্যান্ডেড ওভার হয়ে গেল সান অয়েল কোম্পানি তে। তো উনি বিশেষ বয়স হয়ে গেছিল বলে হি বেসিক্যালি হুম। লিকুইডেটেড ইট।
হ্যান্ড ওভার করে দিলেন, এবং ততদিন অব্দি প্রায় 48 থেকে 50 বছর উনি একা ব্যবসাটা চালিয়েছেন, এবং হি ওয়াজ ভেরি ওয়েল নোন অ্যান্ড তোমরা ভেরি তোমরা লাভড। কেউ, তুমি বা তোমার বোন? আমি ছোটবেলা থেকে ভীষণ আর্টিস্টিক ব্যান্ড অফ মাইন্ডে ছিলাম। আম, মানুষ মনে করে যে আমি আর্টিস্টিক ব্যান্ড অফ মাইন্ড বলে হয়তো আমি টাকা পয়সা বুঝি না, বাট সেরকম না। আমি টাকা পয়সা, আমি জানি যে যদি ভীষণ টাকা পয়সার দিকে মাথা চলে যায় আমার, ইট উইল ইট আপ মাই ক্রিয়েটিভ স্পেস। তো আমি আর কি নিজেকে লিপ্ত করে রাখতাম আমার ক্রিয়েটিভ পারসুটসে বা লেখাপড়ার কাজে বা ওইসব কাজে। তো টাকা পয়সাটা অনেকটাই আমার ডিপেন্ডেন্ট ছিল। আমি আমি জানতাম, আমি বিশ্বাস করতাম যে আমার আমার বোন একটু বৈষয়িক ছিল। আমি জানতাম শি উইল টেক কেয়ার, আমি জানতাম মাই এক্স হাজবেন্ড উইল টেক কেয়ার। তো তাই জন্য আমি খুব একটা মাথা ঘামাতাম না, বিকজ সেফেস্ট প্লেস এগুলো। তো তাই জন্য মাথা কোনোদিনও ঘামাইনি। বাট হ্যাঁ, আমার রোজগার পাতির দিক থেকে উদাসীন ছিলাম না, কিন্তু জবে থেকে আর কি ফোকাস করেছি রোজগার পাতির ওপর। সেটা হচ্ছে আমার মেয়ে সামান্য একটু বড় হয়ে যাওয়ার পর। সেটা অনেক পরে, তার মানে অনেক পরে বলতে ক্লাস 5-6-এ ওঠার অব্দি। হ্যাঁ, তারপর, কারণ তারপর আমি দেখতে পারলাম যে নাও শি ক্যান ম্যানেজ এ লট অফ থিংস অন হার ওন। তাছাড়া আমার মেয়ে অনেক ছোট থাকতেই আমি আর আমার শ্বশুর বাড়ির সেট আপ থেকে বেরিয়ে গেছিলাম। তাই? হ্যাঁ, এটা আমি জানি না। হ্যাঁ, বেরিয়ে গেছিলাম। ফার্স্ট অফ অল বেহালাটা ভীষণ দূরে পড়তো, আর আমার বাপের বাড়ি ছিল আলিপুরে। মানে তারপরে তোমার বাবারা আলিপুরে শিফট করেছিলেন? না, আমার বাবা মারা অনেক বছর আগে আলিপুর শিফট করে গেছে। না মানে আমার মনে আছে 1982-তে এশিয়ান গেমস হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তো এশিয়ান গেমস এর শেষ হতেও তো চলে এসেছিল আলিপুরে। আচ্ছা এশিয়ান গেমস ওভার হলো, ওনারা চলে এলেন। আচ্ছা। তো ওই সময় থেকে মা বাবারা আলিপুরে থাকেন। তো ওখানে বাচ্চাকে রাখা, তারপরে যে কোনো জায়গায় যাওয়া, একটা ভীষণ লজিস্টিক্স এর দিক থেকে তো অসুবিধা হচ্ছিলই। তাছাড়া আমি বাড়ির বড় বউ, সবচেয়ে বড় বউ যেটা বলে থাকি। তো আমি যে নাচ গানের মধ্যে নিজেকে সামান্য একটু ব্যস্ত করব। আর আমি অ্যাকচুয়ালি আমার মাস্টার্সটা আমি বিয়ের পর করেছি। আচ্ছা। তো রবীন্দ্র ভারতীতে যেতাম, আর ওই সময়। আচ্ছা, একটু একটু পর পর ভাবি, তাহলে তুমি নাচটা শিখতে শুরু করেছিলে কবে থেকে? নাচটা শিখতে শুরু করেছিলাম 4+। হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, তখন আমি শক্তিনাগের কাছে নাচ শিখতাম। হ্যাঁ হ্যাঁ। আর ওনার কাছে বহু বছর নাচ শেখার পর, 4-5 বছর নাচ শেখার পর, তারপরে আমি চলে যাই থাঙ্কামানি কুট্টি, কালামান্ডাম, ক্যালকাটা। হ্যাঁ, তো থাঙ্কামানি কুট্টির টিউটলেজে আমার আরেঙ্গেট্রম হয়। উনি আমাকে হাত ধরে নিয়ে আসেন মোহিনীঅট্টমের জগতে। এবার তোমার বরের সঙ্গে প্রেমটা কোন বয়সে হয়েছে? আমার বরের সাথে প্রেমটা হয়েছে বলছি ঠিক ক্লাস 10টা পাশ করেছি। আচ্ছা। আমার মা বলেন যে বেকার বেকার বসে থাকা উচিত নয়, হ্যাঁ। মানে আইডল ব্রেন ইজ আ ডেভিলস ওয়ার্কশপ। তো উনি মনে করেন যত সব কম বয়সে প্রেম চিন্তা ওগুলো সমস্ত ডেভিলস ইয়ে। তো ওই যে ক্লাস 10 পাশ করে যে গ্যাপটা ছিল, ওই সময় আর কি খেলা বেশি করে দেখা, এ লাগা, ভালো লাগা। তারপরে ক্লাস 11-এ যখন উঠলাম, রঞ্জি ফাইনাল ছিল তখন, যে বছরটা বেঙ্গল জিতলো। আচ্ছা। সেই ডাকওয়ার্থ লিউইস মেথডে। আচ্ছা। স্নেহাশিস তখন টিমে। আর ওর একটা নিয়ম ছিল, তখন ইরানি ট্রফিতেও ভালো স্কোর করেছিল, এবং সঞ্জয় মঞ্জরেকর অ্যান্ড স্নেহাশিস হ্যাড ইকুয়াল স্কোরস অর সামথিং লাইক দ্যাট, যতটুকু আমার মনে পড়ে। আর এটা রাজ সিং বলেছিলেন, দুঙ্গাপুর বলেছিলেন যে তুমি এই ফাইনালটা খেললে পরে তোমার স্কোর উপর ডিপেন্ড করবে, তোমার ইদার আই থিঙ্ক ইউ উইল স্ট্যান্ড আ বেটার চান্স টু বি সিলেক্টেড। তো তখন এমনই একটা ভাগ্যের ফের হয় যে ফাইনাল ম্যাচ থেকে স্নেহাশিস ওয়াজ ড্রপড, আর ওর জায়গায় সৌরভ ওয়াজ টেকেন। আই মেট হিম on that very match day when he was dropped. Okay. And আমি দেখা করতে চেয়েছিলাম একজনকে ডেকে, I could see him sitting inside. তো উনি দেখা করতে এসে তখন আমার ফোন নাম্বার নেন, সব নেন। আর ওর যে বোন ববি, সে আমার স্কুলেরও বান্ধবী, আর শক্তিনগরের কাছে নাচ শিখতো, আমার নাচেরও বান্ধবী ছিল। মানে আমার পারিবারিক পরিচিতি প্রচুর ছিল, কারণ ওর আরেকজন কাকা, গুল্লি কাকা আমার বাবার বন্ধু, মানে
উই অল হ্যাড আ লট অফ ফ্যামিলি টাইজ। ডোনা আমার ছোটবেলার বান্ধবী, হ্যাঁ, ডোনার মা বাবা আমার মা বাবার বন্ধু, মানে অনেক রকম দিক থেকে আমাদের সম্পর্ক। সম্পর্কগুলো ছিল। তো ওই সব দিক থেকে হি অ্যাপ্রোচ মি, তারপরে আমার সাথে কথা বলার পরের দিনে ও তার নিজের মা বাবাকে বললো, আমার মা বাবাকে জানালো। তো মানে বেসিক্যালি তার পরের সপ্তাহের মধ্যে ওর মা বাবা আমাকে দেখে নিলেন, খুব তাড়াতাড়ি হয়ে আমার মা বাবা দেখে নিলেন। তারপরে আমাদের কোর্টশিপটা 5 বছর চললো, ও আচ্ছা। কারণ আমি তখন তো সবে 11-এ। 11, হ্যাঁ। আর মা তো বলে দিচ্ছিল, তুমি গ্রাজুয়েশন পাস না করলে তোমার বিয়েটা হচ্ছে না, এই মারবাড়ি মেয়েদের মতো ওইসব করবো না। হ্যাঁ, হ্যাঁ, তো বেসিক্যালি আর আই আন্ডারস্ট্যান্ড ওয়াই শি সেড সো। একটা এডুকেশন কমপ্লিট করে তারপরে বিয়ে হওয়াটা কত দরকার, আর আর এই যে প্রাপ্তবয়স্কের ব্যাপারটা যে কতটা ইম্পর্টেন্ট, আমার তো মনে হয় 21 বছরের থেকে এগিয়ে যদি প্রত্যেকের বিয়ের বয়সটা 25 থেকে করে দেওয়া যায় সবচেয়ে ভালো হয়। তার কারণ এই ইদানিং কালের যা সাইকোলজির পড়াশোনা থেকে জানতে পারছি, আমাদের 25 বছর আগে প্রি ফ্রন্টাল লোবটা, যেটা কর্টেক্সটা, সেটা আমাদের ডেভেলপই করে না। তো আমাদের যে পারসেপশন, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, আমাদের যে অ্যানালিসিস, এগুলো তো আমাদের কোনো বোধ বুদ্ধি তৈরি হয় না। তো ওই জন্যই হয়তো আগেকার দিনে এত ছোটবেলায় যখন পেট্রিয়ার্কিটা ভালো ভালো করে সমাজে ঢুকছিল, তখন মানে দে ওয়ান্টেড টু পিক আপ বাড়ির বউ একদম ছোট বয়সে, কারণ ওদের বোধ বুদ্ধি নেই। আমরা যেভাবে শেখাবো, যে সেভাবে হবে। তো বেসিক্যালি আর বাপের বাড়ি তো চেনা বন্ধ, বা বাপের বাড়ি তোমার ডেড বডি যাবে, এরকম ছিল না আর কি জায়গা। তো বেসিক্যালি ওইভাবে তো ব্র্যান্ড করে আমার চিন্তাধারায় মানে দীক্ষিত করে নেওয়ার সবচেয়ে ইজি মেথড ছিল। তো ওই জন্য বেসিক্যালি এখন ইট ইজ গেটিং ডিফিকাল্ট, কারণ মেয়েরা আর একটু বড় বয়সে বিয়ে করছে। তো তাদের বিয়ে হয়েছিল 23-এ? আমার 21-এ বিয়ে হয়েছিল। 21-এ বিয়ে হয়েছিল, when I was 21 years old. আমার মেয়ে হয়েছিল 4 বছর পর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 4 বছর আমার 1995-এ জানুয়ারিতে বিয়ে হয়েছিল, আর 4 বছর পর 1998 নভেম্বরে আমার মেয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি তো ভারতবর্ষের মোটামুটি অনেকগুলো জায়গায় পারফর্ম করেছো। হ্যাঁ, হ্যাঁ, কোথায় কোথায় কি পারফর্ম করেছো, একটু নাচের অভিজ্ঞতা বলো। অনেকগুলো জায়গায় করেছি, মানে খাজুরাও ফেস্টিভ্যালে তো করেছি 5-6 বার। একবার নিজস্ব টিম নিয়ে করেছি, একবার বজর ইন্ডিয়া, মানে ফ্রান্স থেকে একটা ট্যুর ছিল, ইন্ডিয়া ট্যুর। আই ওয়াজ পার্ট অফ দ্য টিম, আমি তাদের হয়েও করেছিলাম পারফর্ম। তারপরে আমার গুরুজির সাথে তো অসংখ্যবার করেইছি, কোনাক ফেস্টিভ্যাল করেছি, তারপরে ইয়েতে মামলাপুরম ফেস্টিভ্যাল করেছি, নানা জায়গায় অনেক ফেস্টিভ্যাল করেছি, সংখ্যা ফেস্টিভ্যাল, অনন্যা ফেস্টিভ্যাল, রেড ফোর্ট ফেস্টিভ্যাল, অনেকগুলো ফেস্টিভ্যাল করেছি। সংকট মোচন ফেস্টিভ্যাল করেছি উজ্জয়নে, মানে সারা ফেমাস ভারতবর্ষ হোম করেছি। হ্যাঁ, সারা ভারতবর্ষ ঘুরে। সারা তুমি কিন্তু আমি একটা কথা আসামে করেছি, কামাখ্যাতে করেছি, বৃন্দাবনে করেছি, বৃন্দাবনে বহুবার পারফর্ম করেছি। আচ্ছা আচ্ছা। নৃত্য সেবা প্রচুর দিয়েছে বৃন্দাবনে। ডোনার ক্লাস নিয়ে যতদূর আমরা জানি, ডোনার স্কুল নিয়ে, দীক্ষা মঞ্জুরি নিয়ে আমরা এত জানি, এমনকি লতা মঙ্গেশকর এসেছিলেন, এটা তো একটা বিশাল ব্যাপার হয়েছিল, এবং ভীষণ জানা মানুষের, বাঙালি সবাই জানে। বিগ বিও এসেছে, হ্যাঁ, অমিতাভ বচ্চন এসছেন। তো যে নামগুলো নিচ্ছ তাদের তো ব্যাপ্তিটাই পৃথিবী জোড়া। পৃথিবী জোড়া, প্লাস ওর যে হাজবেন্ড, তারও তো পরিচয়টা পৃথিবী জোড়া। পৃথিবী জোড়া। তো এরকম কোলাবোরেটেড ইভেন্টস হলে পরে, এবং ওর হাজবেন্ড বাই গুড ফরচুন, মানে ইটস লাইক she's blessed with a husband who has got worldwide fame. It's quite natural that she'll না, get তা বলছি না, more, আমি বলছি যে তোমার যে ক্লাস আছে, আমি সত্যিই জানতাম, তোমার যে স্কুল আছে এটাই আমি জানতাম না। অনেকেই জানেন, এই না যে কেউ জানে না, কিন্তু না আমি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ও যতটা প্রচারের মধ্যে থাকে, মানে আই এম নট সেইং দ্যাট মানে প্রচার নেয়, বাট প্রচার পায়ও, মানে বাই ভার্চু অফ আ লট অফ রিজনস ও প্রচার পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হোয়াটএভার বি দ্য রিজন, দ্য থিং ইজ দ্যাট ফ্যাক্ট ইজ লাইক ও প্রচার পায়। আমাদের প্রচার কিনতে হয়, আর আমি কোনোদিনও প্রচার কিনতে চাই না। আমি পুরো প্রেস মিডিয়াই জানে, আমি রাইট ফ্রম দ্য ইনসেপশন, আমার ডান্স ক্যারিয়ারের বিগিনিং থেকে আমি খুব কম প্রচার কিনেছি, মানে কিনিনি। মানে যখন কিছু একটা লঞ্চ করলাম, কোনো একটা প্রোডাকশন, ওই একটা দিন খালি, প্রথম দিন আমার হয়তো প্রেস ইনভিটেশন হয়েছিল, ওটা লঞ্চ হচ্ছে জানাবার জন্য। তাছাড়া
বাই গড গ্রেস আমি যেখানে যেখানে পারফর্ম করছি, ঘুঙরু ফেস্টিভ্যাল যেখানে যেখানে পারফর্ম করেছি সোলো, আমি প্রেস পেয়েছি অল ওভার ইন্ডিয়া। তোমার স্কুলের নামটা কি এবং কবে শুরু হয়েছিল? আমার স্কুলের নাম হচ্ছে কৈশিকী আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টার, কলকাতা। এবং স্কুলটা শুরু হয়েছিল 2012 সালে হুম আলিপুরে। আর কৈশিকী নামটা এই কারণে দেওয়া, কারণ নাট্যশাস্ত্রে হুম কৈশিকী বৃত্তি হচ্ছে ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা। তো যেহেতু আমার লাস্যময় নৃত্য মোহিনীআট্টম হুম মানে ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স এ ভরপুর, হুম আমি তাই জন্য ইনস্টিটিউটের নামটা কৈশিকী রেখেছিলাম। হুম। তো ইটস তো ভেরি সেটা চালাতে অসুবিধাটা কি? চলছে তো, চলছে তো? চলছে। এই যে এই কয়েকটা বছর আমি কলকাতার বাইরে বলে মানে আমার আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকছে না, কিন্তু আমার যে ছাত্রীরা আছে তারা নানা জায়গায় সোলো শোজ করছে, তাদের আমি অনলাইনে এখনো প্র্যাকটিস দিই, হুম হুম ট্রেনিং হুম। করি। আম, ওখানে টিচার্স আছে যারা আমি class করে? করি টিচার্স, আমি তো না টিচার। না, আমি বলছি যে এই যে কলকাতার যে স্কুলটা, সেটা তুমি বম্বে থেকে অনলাইন, অনলাইনে টিচিং দাও? হ্যাঁ আচ্ছা আচ্ছা অনলাইনে টিচ করি। আচ্ছা কারণ মোহিনীআট্টমে বেসিক্যালি আমার যে স্টাইলটা গুরু ভারতী শিবাজি স্টাইল, কলকাতা আমি ছাড়া তো কেউ নেই। আচ্ছা। আমার এই স্টুডেন্টরা যারা বড় হচ্ছে তারা এখন তাদের শেখাচ্ছে, তারা এখন নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে, তাদেরকে শেখাবে, মানে হুম ওরা হুম ওদের হুম। স্টুডেন্টদের শেখাবে, কিন্তু আমি ওদের শেখাই। তো এটা অসুবিধা হয় না তুমি যে ও ক্লাসে মানে ওরা কি তোমার ওই স্কুলের ক্লাসে আসে, এসে তারপরে না, যে তোমাকে? যার যে যার বাড়ি থেকে ও অনলাইনে। আচ্ছা আচ্ছা, ও অনলাইনে হচ্ছে। তো তোমার যেটা একটা ক্লাস ছিল, মানে যেটা তুমি মানে কলকাতায় থাকাকালীন হ্যাঁ করতে, হ্যাঁ সেটা হ্যাঁ, সেটা কি হলো? সেটা অ্যাকচুয়ালি রিসেন্টলি ওটা আমার বাবা মার বাড়ি ছিল, বাবা মার ফ্ল্যাট ছিল, যেখানে আমরা ক্লাস করতাম। আমার একদিকে আমার ডান্স ক্লাস হতো, অন্যদিকে আমার একটা বুটিক ছিল আর কি। হুম হুম আহ, আমি বুটিকটা ক্লাস 11-12 থেকে শুরু হুম করেছিলাম। হুম আমি সৃজনশীল তখন থেকেই ছিলাম। তো নানা রকম মানে লাইক রাইট ফ্রম লেদার বাটিকের ব্যাগস থেকে প্রোডাক্টস থেকে শুরু করে সিম্পল কাটসেট ড্রেসেস, এবং পরবর্তীকালে আমি শুরু করেছিলাম এমব্রয়ডারি। আমার নিজের কারখানা হুম। ছিল, এখনো আছে। এমব্রয়ডারি রিভাইভ করতাম পুরনো, এবং এই ন্যাকটাই এসেছিল আমার, যেহেতু ক্লাসিক্যাল ডান্সারদের জানবে যে আমাদের একটা আমরা যখন যে কোনো ক্লাসিক্যাল ডান্স শিখতে আরম্ভ করি না, অনেকে এখন অনেক সিনথেটিক শাড়ি নিয়ে কস্টিউম বানায়, খরচ সাপেক্ষ হয়ে হুম যায় হুম সাধারণ মানুষের জন্য, বুঝি। কিন্তু ব্যাপার আমাদের, আমরা এনকারেজ করি যারা পারবে তারা অরিজিনাল শাড়িগুলোকে নিয়ে করো, বিকজ when we are patronizing আমাদের ক্লাসিক্যাল আর্ট, হুম। তখন তার সাথে সাথে আমাদের ন্যাশনাল যে ডিফারেন্ট উইভস গুলো, ঠিকই। সেটারও হ্যাঁ প্যাট্রোনাইজেশন হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এখন নয় স্টিচ কস্টিউম তৈরি হয়, কিন্তু একটা সময় আমরা ওই একটা শাড়ি যেটা 11 ইয়ার্ডস, আর তখন আরো 18 ইয়ার্ডস হতো, কারণ 18 ধুতি ইয়ার্স, করে হ্যাঁ পরতো, করতো তো। আমরা কিন্তু ওটা প্লিট করে কুচিয়েই পরতাম ওইভাবে কস্টিউমটা। আচ্ছা, পড়ার ধরনটা আলাদা, ওরকম ছিল। এই যেভাবে স্টিচ করে আসে লুকটা ওরকম হতো। ওরকমই হতো। হ্যাঁ, অতটা মানে এখন স্টিচ করে যেমন আর একটু নিট থাকে, হুম অতটা নিট থাকতো না, কিন্তু দ্যাট ওয়াজ হাউ ইট শুড বি, হুম হুম। যেটা এখন ওডিসিরা অনেকটা তোমার রিভাইভ এখন করেছে। নাচের কিরম অবস্থা? তুমি এখন নিচে নিজে নাচ প্র্যাকটিস কিরম করছো? নিজের নাচ প্র্যাকটিসটা এখন খুব সীমিত হয়ে রয়েছে। আশা করছি, আমার টার্গেট আছে আগামী বছর থেকে পুরোপুরি নেমে যাওয়া, আবার পারফরমেন্স ইত্যাদি সবেতে। আহ, আপাতত আমার স্টুডেন্টরাই ব্যাপ্তিটা করে বেড়াচ্ছে, ওদের শেখাচ্ছি, ক্লাস নিচ্ছি, ওরা শো করছে। এবং আমি খুব প্রাউড যে এত কিছুর মধ্যে আমি রিপাবলিক ডেতে আমার স্টুডেন্টসদের পাঠিয়েছি পারফর্ম করতে, যেটা রাজপথে হচ্ছে হুম দিল্লিতে। হুম হুম। তার মধ্যে আমি ভারতীয় কি যেন বলে একটা কি যেন এনআরআই দিবস কি যেন বলে, এনআরআই প্রবাসী দিবস, আচ্ছা, এটা কি মানে মানে সেন্ট্রালের সমস্ত তো? সেন্ট্রাল, আমি জানি না সেন্ট্রাল কি করে, গভর্নমেন্ট। হ্যাঁ, কিন্তু প্রবাসী আসে। দিবস ওড়িশাতে হলো, আমার ফুল টিম পারফর্ম করলো ওখানে গিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে ডোনা যেমন এখানে ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো মানে ধরো এই পুজোর পরে বিজয়া বা ধরো কলকাতায় ডোনা ইজ দ্য অনলি ওয়ান হুজ ভিজিবল, হ্যাঁ কিন্তু আমরা ন্যাশনাল লেভেলে আমরা অনেকের মধ্যে উই হ্যাভ টু কম্পিট হ্যাঁ টু হ্যাঁ। বি ভিজিবল। এবং বেসিক্যালি আমি কারোর সাথে যোগাযোগ সেভাবে রাখি না যে আমার চান্স দাও, আমার চান্স দাও। আমি বলবো যে ইট ইজ মাই
গডস ব্লেসিংস অ্যান্ড গুরুজনদের ব্লেসিং, আমার গুরুজির ব্লেসিং। ভিক্টোরিয়াতেও ডোনার একটা কি পারফরমেন্স হলো রিসেন্টলি? এই রিসেন্টলি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা তো পরিক্রমা দিবস, আমার মনে আচ্ছা, হয় আচ্ছা। আর্মিদের যেটা। ও হ্যাঁ, পরিক্রমা দিবস। হ্যাঁ, তার ছবি আগে। দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমরা দুই যায় কখনো একসঙ্গে পারফর্ম করোনি না? করেছি আমরা, আচ্ছা, অবশ্যই করেছো? করেছি। আমাদের আনন্দবাজার পত্রিকা যখন লন্ডনে ফার্স্ট লঞ্চ করলো, তারা হ্যাঁ। আমাদের জানালো, তখন অফারটা আমার কাছে এসেছিল যে যদি আপনি হুম। করতে চান আর আমরা চাই আপনি আর আপনার যা দুজনে মিলে করেন। তখন আমি ডোনাকে বলেছিলাম। তো বেসিক্যালি ডোনার ওটা ফার্স্ট ফরেন ট্যুর ছিল। আমি এর আগে কয়েকটা করেছিলাম আমার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আইসিসিআর থেকে আমার গুরুজির সাথে, কিন্তু দ্যাট ওয়াজ ফার্স্ট ডোনাস ট্রুপ। ও ওডিসি নিয়ে, আমি মোহিনীঅট্টম নিয়ে, আমরা যুগলবন্দী ধারা। আমরা একসঙ্গে করেছিলাম। ওপেনিং অফ আনন্দ উৎসব করেছিলাম আমরা। বাহ। প্রথম আনন্দ উৎসব যেটা হয়, আচ্ছা, সেটা আমরা করেছিলাম লন্ডন। তারপরে আর নিজেরা ওটাকে টানোনি? একসাথে আর করা হয়নি, করা হয়ে ওঠেনি। হ্যাঁ। এই না যে কোনোদিনও ইচ্ছে ছিল না, কিন্তু করা হয়ে ওঠেনি নানা কারণে। আচ্ছা, এখন তুমি কোথায় থাকো একটু দর্শকদের বলে দাও। আমি জানি, কিন্তু ওদের একটা জানতে হ্যাঁ, ইচ্ছে এখন করে। আমি বম্বেতে থাকি। কিছু পরিস্থিতি কলকাতার এমন কিছু হয়েছে, মানে পার্সোনাল ফ্রন্টে, যে কারণে আর কি আমি কয়েক বছর কলকাতার বাইরে আছি। এখন বম্বেতে থাকি, একটা পেইং গেস্টে থাকি, অ্যাকোমোডেশনে থাকি। আমার সাথে আরো মানে ভিন্ন ভিন্ন শহরের আরো 3-4টে মেয়েরা থাকে, যারা কাজ করে, কেউ পড়াশোনা করে, এরকম। তো আছি ওখানে, একটা নতুন অধ্যায় জীবনে শুরু করার চেষ্টা করছি। আর্টিস্টিক আছো যে, সেখানে তো তুমি বন্ধু বান্ধব পেয়ে গেছো আশেপাশে। আমি ভীষণ ভালো বন্ধু বান্ধব করে তুমি নিতে আমার পারি। একবার বলছিলে যে ওখানে কি তুমি নিজে রান্না করো, নিজে সবকিছু করো? হ্যাঁ, রান্না বান্না আমার আমি বরাবর নিজে করতাম। তাই? আমার কাজের লোক থাকতো, কিন্তু আহ, মাঝে মাঝেই থাকতো না। হ্যাঁ। তো বাড়িতে তো আমার, যখন আমি আলাদা ইউনিটে চলে গেলাম, তখন আমার মেয়ের স্কুল, মেয়ের টিফিন, হাজবেন্ডের খাবার দাবার বলছিলে সবকিছু। তুমি বাড়ি থেকে ওই মার বাড়িতে চলে গেছিলে না? মার বাড়িতে ছিলাম কিছুদিন, তারপর আমরা আমাদের নিজস্ব একটা ফ্ল্যাটে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি, স্নেহাশিসা আর আমার মেয়ে যাই থাকতাম। হোক। বম্বেতে এখন আমি নানা রকম আর্টিস্টিক, ডিফারেন্ট কাইন্ড অফ আর্টিস্টিক মানে অ্যাভিনিউজ আমি খুঁজছি। মানে ধরো আর্ট ফিল্মস বলো, বা টিভি সিরিজ বলো, বা এমনকি মিউজিক্যাল থিয়েটার্সও বলো। আমি নানা জায়গায় কোনো কল এলে আমি অডিশন দিই। বিকজ অনেকদিন পর শুরু করেছে এটা, রিজেকশন, প্রচুর মানুষ পার্টিসিপেট করার জন্য ওখানে এভরিডে স্ট্রাগল করছে। সো বেসিক্যালি আই এম এনজয়িং দ্য রিজেকশনস অলসো, কারণ অডিশন প্রসেসটা আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, এবং প্রত্যেকটা বার আমি একটা অডিশনে যাই, মনে করি যে এবার আমি ওটা দেখে নিচ্ছি, এবার মেবি আই নো দিস। আমি দেখি একটা অন্য এক্সপিরিয়েন্স আর অন্য রকম শেখা। তো ইচ টাইম দের আর ডিফারেন্ট লার্নিংস অ্যান্ড ডিফারেন্ট রিজেকশনস। আর এই প্রসিডিওরটা মানুষের পক্ষে মনে হয় কি আর করছে, কিন্তু আমি রিজেকশনস আর অডিশনস এর মধ্যে দিয়ে আমি এভরিডে আই এম লার্নিং আ লট। তুমি তার মানে কলকাতাটা তোমার ডিভোর্সের পরে তুমি সোজা বম্বে চলে গেলে, এটা কি তুমি মানে? ডিভোর্সের পরে বম্বে যায়নি। তাহলে আমার ডিভোর্স কেস চলাকালীন, হ্যাঁ, ডিভোর্স কেস চলাকালীন আমি শহর ছেড়েছি। কিছুদিন আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তারপরে বম্বেতে এসেছি। ব্যাঙ্গালোরে কোথায় ছিলে? এক বান্ধবীর সাথে আচ্ছা ছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এক বান্ধবীর সাথে ছিলাম। তারপরে আমি বম্বে এসেছি। বম্বে আসার কয়েক মাস পর আমার ডিভোর্সটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাকে একটু জিজ্ঞেস করি যে তোমার তার মানে তো তোমার এই জীবনের যে উতাও চড়াও, মানে তোমার তো অনেকদিন বাদে, প্রায় 30 বছর বাদে তোমার ডিভোর্সটা হয়েছে, তাই তো? হ্যাঁ, 5 বছর কোর্টশিপ আর 30 বছর বিয়ে, মানে 35 বছরের নল। আমি 17 বছর বয়স থেকে তো স্নেহাশিসের সাথে আমার পরিচয় ছিল। জিনিসটা তো খুব সহজ নয়, খুবই কঠিন। একদমই সহজ হয়নি, আমার জন্য খুব কঠিন হয়েছিল। বেসিক্যালি কঠিন তো ছিলই, সহজ তো না। কারণ যতই ফ্রিকশন হোক একটা ম্যারিড লাইফে, কোনো বিবাহিত জীবন কারোর যে উইদাউট ফ্রিকশন স্মুথ গেছে সেটা বলা তো যাবে না। আমাদের আগেকার দিনে দাদু দিদাও ঝগড়া করতে দেখেছি, মা বাবাকেও দেখেছি, শ্বশুরকেও দেখেছি। প্রচুর সো কল্ড আইডল কাপল যারা কোনোদিনও ঝগড়া করে না, তাদেরও ঝগড়া করতে দেখেছি। তো ফ্রিকশন হবে না, সেটা তো ভীষণ একটা আইডিয়ালিস্টিক সিচুয়েশন। মানে ফ্রিকশন, আমি আবার ভয় পাই যাদের ফ্রিকশন হয় না, তারা কতটা আর্টিফিশিয়াল। তো যারা
স্বাভাবিক থাকে তাদের ফ্রিকশন হবেই, কারণ ঝগড়া হবেই। আফটার অল দুটো আলাদা, সম্পূর্ণ দুটো আলাদা মানুষ, মানুষ, হ্যাঁ। দুটো আলাদা পরিবেশ, দুটো আলাদা ব্যক্তিত্ব, দুটো আলাদা পরিবার থেকে আসা, দুটো আলাদা মানসিকতা, চাহিদা। কিন্তু যখন কেউ একসঙ্গে পথ চলার অঙ্গীকারটা না, তখন একে অন্যের জন্য একটা কমপ্লিমেন্টারি হুম পথ খুঁজে নিতে হয়। হুম তো সেখানে যখন প্রলংড পথ চলার পর কেউ হঠাৎ মনে করে যে আমি পথ চলবো না, এবং সেটা না জানিয়ে করে, তখন আঘাতটা বেশি লাগে। বিকজ পারহ্যাপস ইউ ট্রাস্টেড দ্যাট পার্সন মোর দেন ইয়োরসেলফ টু, হুম মানে কারুর সাথে, মানে আমি তার সাথে জীবনে চলছি, তার কথা সবকিছু বিশ্বাস করছি, এবং আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, এবং সেই কনফিডেন্সে যে ও আমাকে বিশ্বাস করে, তাই জন্য আমি তার বিশ্বাসঘাতকতা করতে পারি, দ্যাট বিকামস ভেরি বিগ হার্ট। এবং সেই আঘাতটা আমি একই সময় আমার হাজবেন্ডের সাথে সাথে আমি আরেকজন ফ্যামিলি মেম্বারের কাছ থেকে পেয়েছি, আমার নিজের ব্লাড, আমার বোনের কাছ থেকে। তো ইট ওয়াজ নট ইজি অ্যাট অল, ভীষণ কষ্ট হয়েছে, এবং আমার সন্তানের জন্য খুব কষ্ট হয়েছে। মানে অনেকগুলো সিচুয়েশন মেনে নেওয়া, বিহেভিয়ার প্যাটার্নটা কেন, ওয়াই, মানে কি ছিল এমন যে মানে কথা বলে ঠিক করা যেত না, বা সামান্য একটুখানি নিজেদের জীবনে কিছু আলোচনা করে অ্যাজ ম্যাচিওরড অ্যাডাল্টস ঠিক করা যেত না। তো সেই অনেকগুলো প্রশ্ন ছিল। তারপরে রিয়েলাইজ করলাম একটা জায়গায় যে প্রশ্ন থাকলেই যে সবসময় উত্তর পাওয়া যায় বা ক্লোজার পাওয়া যায়, তার কোনো মানে নেই। না। আর মানুষ যখন একটা জেদের বশে থাকে না, হুম, তখন তার সময়টা খুব খারাপ, তাকে বোঝানো যায় না। হুম। তাই জন্য তখন চুপ করে জায়গা থেকে সরে গিয়ে নিজেকে, মানে ওই নিজের পিরিয়ডে তুমি চলে নিজের গেছিলে। সম্মানটা রাখার জন্য সেখান থেকে সরে গিয়ে নিজের মতো করে বাঁচতে শেখার একটা উপায় বের করা উচিত। কারণ যদি সবসময় নাকে কাঁদতে থাকি, হুম। তাহলে আমার দুদিন পর আমি নিজেই নিজের কোনো বাঁচার রিজন পাবো না। কিন্তু মোম, এটাও তো সত্যি কথা। 35 বছর তুমি একজনের সঙ্গে থাকার পরে, যেখানে মানে তোমার অভ্যেসটা তৈরি হয়ে একটা হ্যাঁ, অভ্যাস তৈরি হয়ে যায় তো। ঝগড়া করাটা অভ্যেসে দাঁড়িয়ে হ্যাঁ, গেছিল। অভ্যেসে দাঁড়িয়ে হ্যাঁ, গিয়েছিল। এবার আর নতুন করে একটা মানে অর্থনৈতিক দিক থেকে, আমি অর্থনীতিটা বিরাট অর্থনৈতিক ব্যাপার, অর্থনৈতিক দিকটা তো ভীষণ ব্লো বিশাল হয়েছে, ব্যাপার। বিশাল। সেখানে যদি তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে একটা কাজ করে তার মধ্যে ঢুকতে চাও অ্যাট দিস এজ, মানে 35 বছর বাদে, একটা অভ্যেস শুরু করা তো চারটিখানি কথা হ্যাঁ, না। আমি আমি এই এই জায়গাতে আমার একটা, মানে সত্যি করে আমার বার্তা আছে। আমি জানি না আমার বার্তাটা কার কান অব্দি পৌঁছবে, আম, কতটুকু তার পৌঁছে তার ফলপ্রসূ কিছু হবে, কিন্তু আমি ইদানিং কতগুলো প্যাটার্ন দেখছি এই গ্রে ডিভোর্সেস এর। এবং আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমি রিজনেবলি শিক্ষিত, এবং যদি ডিগ্রি বিচার করো, তাহলে আমি আমার এক্স হাজবেন্ডের থেকে আমার ডিগ্রি বেশি। আচ্ছা। কিন্তু আমি তো ডিগ্রি দেখে করিনি, হি ওয়াজ এন অ্যাকমপ্লিশড প্লেয়ার, প্লেয়ার, ক্রিকেটার। হ্যাঁ। তো আমি তো সবকিছু এক্সপেক্ট করতে পারি না। কিন্তু তারপরে যখন সে খেলার জগৎ থেকে চলে আসে, ব্যবসাটাও ভীষণ মন দিয়ে করে, হি ওয়াজ ভেরি ভেরি অ্যাকমপ্লিশড এন্ড সাকসেসফুল বিজনেসম্যান। এখন সাকসেসফুল এই না মানে যে মাল্টি মিলিয়ন ক্রোর হয়ে আম্বানি হতে হবে। অনেক সাকসেসফুল বিজনেসম্যান অনেক স্তরে হওয়া যায়, অ্যান্ড আই কনসিডার হিম টু বি সাকসেসফুল বিকজ হি ডেলিভার্ড হিজ ওয়ার্ক ওয়েল। হুম। ভীষণ ভালোভাবে নিজের কাজটা জানে, এবং প্রত্যেকজন ক্লায়েন্টের কি কি চাহিদা এবং কি কি জিনিস সেটাও খুব ভালোভাবে ডেলিভার বুঝতে করতে পারে। পারে। হ্যাঁ, এবং ওর ওয়ার্ক ডিসিপ্লিন ছিল। কারণ দেখো, হঠাৎ করে তো আর অবশ্য আমার মধ্যেও অত কিছু ছিল না যে ওগুলো তো, অত কিছু আমাকে দেখেও বিয়ে করেছিল, আমি ওকে দেখেও কিছু বিয়ে করেছিলাম। তখন হয়তো বুঝিনি কেন বিয়ে করেছি, কারণ বিয়ে করার কোনো কারণ, মানে when you love someone you don't have a reason. হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। You don't have a reason যে কেন, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। we love somebody. কিন্তু যখন বয়সটা বাড়ে, তখন আমরা ধীরে ধীরে কিছু অ্যাকশন থেকে বুঝতে পারি এই জেস্টারটা ওর ভালো লেগেছিল আমার, হুম। এই জেস্টার। তারপরে যত দিন যায় তত মানুষের খারাপ জিনিসগুলো তো প্রকট হতে থাকে। কিন্তু তখন কি হয়, ওই সময় তখন কি হয়, আলোচনা করে এগুলো একে অন্যের, যেগুলো কমতি থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে, কমতি আর ভালো এগুলো দিয়ে ভরা, একটু ওভারকাম করতে হয়। কিন্তু ইফ সামবডি, ইদানিং এই গ্রে ডিভোর্সটা, ওই গ্রে ডিভোর্সের কথাই বলছে, এই যে টেন্ডেন্সিটা যেটা দেখতে পাচ্ছি, যে অদ্ভুত রকম ভাবে উইথ নো হার্ড ফিলিংস টুয়ার্ডস মেন অ্যাজ আ হোল। আমি জাস্ট, কিন্তু তাও মেনদের কথাই বলতে হচ্ছে, কারণ মেনদেরই অ্যাটিটিউড এরকম, অ্যাজ ইফ ওরা যা কিছু করতে পারে যে কোনো বয়সে।
ওরা তাদের যার সাথে এতদিনের পথ চলা করেছে, তাদের যে স্যাক্রিফাইসেস, তারা যা কিছু করেছে, যেহেতু তার ইকুয়াল টু এনি কোয়ান্টাম ইয়ে নেই, মানে কোনো ইউনিট টাকার না, কোনো টাকার ভ্যালিউ নেই, যেহেতু সেহেতু সেটা কাজ নয়, সেহেতু সেটা কন্ট্রিবিউশন নয়, সেহেতু সেটা স্যাক্রিফাইস নয়। মানে আমাদের ক্যাপিটালিস্টিক ইকোনমির এমন একটা বাজে প্রভাব পড়েছে যে উইমেনদের ওয়ার্কফোর্স ইন দ্য ফ্যামিলি ইজ নট কনসিডার প্রোডাক্টিভ, কারণ সেটার কোনো কোয়ান্টাম ভ্যালু ফিক্স করা যায় না। তো বাড়িতে আছো কি করো, বাড়িতে আছে কি করো, তো বেসিক্যালি বাড়ি থেকে যদি তাকে মাইনাস করে দেওয়া হয়, বাদ বাকি প্রত্যেকটা কাজ বন্ধ হওয়ার নয়, বন্ধ হয়তো হবে না, কিন্তু যেই এক্সপার্টিজ আর যেই প্যাশন আর যে ইনভলভমেন্টের সাথে বাড়ির গৃহিণী একজন করবে, কারণ প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার তার নিজের মানুষ, সেটা আমরা যদি হায়ারও করি বাইরে থেকে, সে আন্তরিকতা পাবো না, সে পারফেকশন পাবো না, এবং তারা তো ফ্রিতে কাজটা করে, সেই তো। যে ভ্যালুটা গিয়ে দাঁড়াবে পারহাপস তার থেকেও আর একটু ভ্যালু অ্যাড করে, তাহলে সেই মহিলার ভ্যালু কিন্তু সে কোনোদিনও পায় না। আনপেড লেবার, আনপেড আনপেড লেবার। এবং এটা দেখেছি যে একটা মুটে বই বাহক যে এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে, হয়তো কাজের লোক থাকতে পারে, কিন্তু তাদের ওয়াইফদের কন্ট্রিবিউশন কিন্তু প্রত্যেকটা পরিবারের সেম, তাদের হাজবেন্ডদের ইনপুট কিন্তু সেই তুলনায় ডিসপ্রপোর্শনেট। এবং এগুলো এইভাবে কোনোদিনও কিন্তু কেউ কোর্ট কাচারিকে অ্যাড্রেস করে না। আজকে কোর্ট যদি বলে দেয় শি ইজ এডুকেটেড, শি ক্যান আর্ন হার ওন লিভিং। আজকে আমি এতদিন ধরে আমি সেরকম ভাবে আর্ন লিভিং করিনি, এবং আমি মোহিনীঅট্টম আর্ট ফর্মের আর্টিস্ট, অনেকটা পরে আমি আবার আর্ট ফর্মে ফেরত এসেছি, এবং আমাদের আর্টে কম পয়সা আছে, নট এভরিবডি ইজ প্রিভিলেজ টু আর্ন ইন লাখস এন্ড ক্রোর্স। তো সেখানে যদি হঠাৎ করে বলে দেওয়া হয় অ্যাট দ্য এজ অফ 54 যে নিজের রোজগারের ব্যবস্থা করে নিতে পারো, এটা তুমি সম্ভব না। শিক্ষিত, 35 বছর তোমার এডুকেশন হ্যাজ নট বিন ইউটিলাইজড না, ইন না, না। ইন্ডাস্ট্রি, যেটা আমি স্কিলটাই তো মরে যাবে। না, না, স্কিল তো বহু লোকের মরে যায়, কিন্তু আমি যেহেতু একটা প্রফেশনে ছিলাম, আমার তো স্কিল মরেনি, কিন্তু আমি 54 এজে আমি কোনো স্কুল কলেজে চাকরি পাবো না, কারণ 56 এ রিটায়ারমেন্ট তাদের। হ্যাঁ, পাবে না তো। তো এই যে আনরিয়ালিস্টিক একটা কোর্ট অর্ডার দেওয়া, ইনসেনসিটিভ, আনরিয়ালিস্টিক, ইনসেনসিটিভ, এগুলো বদলানো দরকার। এবং প্রপোর্শনেট একটা খোরপোশ, যে কোন লেভেল অফ, কোন স্টেটাস আর কোন লেভেল অফ লাইফ কেউ লিড করেছে, এবং একটা বয়সের পর তাদের শরীর ভেঙে যাওয়া থাকে, মন ভেঙে যাওয়া থাকে, এবং এই যে তার যেহেতু পরিবারের ইমোশনাল কোশেন মহিলারা নিয়ে থাকে, ইমোশনাল দিক থেকে ক্ষয়ও বেশি হয় মহিলাদের মধ্যে, এবং তার থেকে নানা রকম হেলথ ইস্যুস হয়। সেইটার যে ক্যালকুলেট করে তার হেলথ জন্য একটা ফিক্স আর একটা অ্যামাউন্ট কেপেবল হাজবেন্ড যারা থাকে তাদের দেওয়া একটা উচিত। মানে একটা ঠেকিয়ে দিয়ে তোমায় তো দিয়ে দিলাম, ব্যাপারটা ইজ ভেরি ডিসরেসপেক্টফুল। ভিক্ষা দিচ্ছ না, মানে ইউ আর ট্রাইং টু কম্পেনসেট দ্যাট 35 ইয়ার্স যেটাও তোমার পরিবারে দিয়েছে, সেই তুলনায় ঠেকিয়ে দেওয়ার অ্যাটিটিউডটা ডিসরেসপেক্টফুল। মানে ওটা প্রয়োজনও হয়, মহিলাদের নিতেও হয়, কিন্তু এত অসম্মান লাগে না ওটা তুমি নিতে। কাজগুলো করতে না, না, সেই জন্য না, আমি বরাবরই নিজের কাজ করতে ভালোবাসি, এটা নয়। আমি কাজ ছাড়া থাকতে পারবো না, সেটাও ঠিক। কাজ ছাড়া থাকতে পারবো না, কিন্তু এইরকম আমার যখন জীবনে এটা চলেছে, মানে ইন জেনারেল তুমি ইন বলছো। জেনারেল, তখন চতুর্দিকে আমি অনেক কেসেস দেখেছি, কারণ আমি তখন দেখার আমার প্রিভিলেজ হয়েছে বলতে পারো। আমার অ্যাডভোকেটের চেম্বারে বলো বা কোনো কোর্টরুমে গিয়ে বলো, তুমি যে এই যে কথাগুলো বললে ইন জেনারেল, তার মানে তোমার মধ্যেও তো একটা বিটারনেস আছে, মানে এই যে তোমার বিচ্ছেদের জন্য যেভাবে হয়েছে, বিট্রেয়ালে আমার একটুখানি কষ্ট পেয়েছি, কিন্তু আর বিচ্ছেদের প্রসিডিওর দিয়ে যখন আমি গেছি, কোর্টের যখন প্রসিডিওর দিয়ে গেছি, তখন এটা অনুভব করেছি যে অ্যাকচুয়ালি আইন কানুনগুলো খাতায় কলমে মেয়েদের জন্য, প্র্যাকটিক্যাল লেভেলে এমন এক একটা টুইস্ট দেওয়া রয়েছে না, সমস্তটা চেঞ্জ হয়ে ছেলেদের ফেভারে হয়ে যায়, মেয়েদের ফেভারে আইনটাও ছেলেদের ফেভারে হয়ে যায়। এবং আমি এটাই দেখেছি যে যারা আনস্ক্রুপুলাস, যে মহিলারা যারা 10টা মিথ্যে দিয়ে আলিবাই তৈরি করে রেখেছে, তারা ছাড়া এগুলো কেউ অ্যাভেল করতে পারে না। কারণ যে মহিলা সংসার করতে চায়, সে তো আর এভিডেন্স কালেক্ট করে রাখে না, সে বরঞ্চ তার সে সংসার করবে বলে
তার পরিবারের এবং তার স্বামীর সম্মান রাখবে বলে সে এভিডেন্স মেটাতে থাকে হুম তার মন থেকে, মস্তিষ্ক থেকে এবং ফিজিক্যালি, হুম হুম হুম। যাতে লোকের সামনে সব ঠিক রাখে। হ্যাঁ। তাই যতক্ষণ না কোর্ট এই পার্সপেক্টিভ গুলো ডেভেলপ করবে ততক্ষণ কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের জাস্টিস দেওয়া সম্ভব না। সেটা বুঝলাম, কিন্তু তোমার সেই বিটারনেস কি এখনো আছে? বিটারনেস আমার তখনও ছিল না, কারণ জানো নিবেদিতা একটা জিনিস, বিটারনেস না করে জীবনে কিছু লাভ হয় না, জীবন থেকে কিছু শেখা যায় না, যে শরীর খারাপ হয়। কিন্তু এই প্রসিডিওর থেকে আমি যা শিখলাম যে সমাজে আমাদের আইন কানুন বা সামাজিক চিন্তাধারার মধ্যে এখনো অনেক বদল আসা দরকার, আমাদের লেজিসলেচারে অনেক চেঞ্জেস আসা দরকার ভিজাভি কিভাবে এক্সিকিউশন হবে উইমেন্স রাইটস গুলো, বা লস ফর উইমেন, ইভেন লস অ্যাগেনস্ট মেন। কিছু কিছু কাজ করতে গিয়ে দেখেছি যে হ্যাঁ, কিছু কিছু লস অ্যাগেনস্ট মেন আছে যেগুলো এমন ভাবে চেঞ্জ হওয়া দরকার যেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মহিলাদের জন্য না হয় কিন্তু পুরুষদের জন্য অ্যাডভান্টেজ হয়। তোমার সঙ্গে এখন স্নেহাশিসদার সম্পর্ক কিরকম? স্নেহাশিসদার মানে একটা কথা বলতে পারি যে আমি স্নেহাশিসের দা বললাম, বয়সের দুজনেই আমার চেয়ে ছোট, কিন্তু তবু আচ্ছা। সম্মানে দা বললাম। আচ্ছা, মানে আমি এটা নোটিস করেছি যে স্নেহাশিসের অ্যাকচুয়ালি একটাই প্রবলেম হচ্ছে যে যদিও আমার থেকে বয়সে 6 বছর বড়, আমি কিন্তু মেন্টালি বা সব দিক থেকে অনেক বেশি ধীর স্থির আর ম্যাচিওর, অনেক বেশি ম্যাচিওর। ও তাহলে আমরা মোটামুটি একই বয়সী। হ্যাঁ হ্যাঁ। তো বেসিক্যালি অনেকটা ম্যাচিওর, এবং ওই কারণে আমি যতটা ধীর স্থির ভাবে ভাবনা চিন্তা করি, ওর মধ্যে ভীষণ তাড়াহুড়োর একটা ব্যাপার, ধৈর্য কম। আমার মনে হয় যে ও ধীরে ধীরে ম্যাচিওর করছে, এখন ম্যাচিওর করছে। ইয়েস। কারণ এই যে একটা ওর যে দ্বিতীয় স্ত্রী অর্পিতা, হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে তোমার সম্পর্ক আছে, মানে কথা আছে? হ্যাঁ, মানে ওটাতেই আসছিলাম, আমি বলছিলাম সেটা ম্যাচিওরিটিটা ওর মধ্যে ছিল না, এবং ও ভুলে গেছিল যে উই কো প্যারেন্ট আ চাইল্ড হুজ গ্রোন আপ। মানে আমার মেয়ের 28 বছর বয়স, তার বিয়ের কথা হচ্ছে, তার বিয়েও হয়ে গেছে, বেসিক্যালি রেজিস্ট্রি হয়ে গেছে, তো হি ইজ নট আ টিনেজার। তো সেটা ওর বুঝতে একটু সময় লেগেছে, যে যে বাবা যে টিনেজের বিহেভিয়ারটা এখন ভালো লাগে না, একটুখানি ভাবো, বিকজ কো প্যারেন্টিং টেক্স মানে অনেকটা বেশি উদারতা লাগে আর অনেকটা বেশি প্র্যাকটিক্যাল থিঙ্কিং লাগে কো প্যারেন্টিং এর জন্য। তো তুমি আমার বাবা আর মা আমার মা, সেটা তো সারা জীবন থাকবে যতদিন তোমরা বেঁচে থাকবে। তো তোমরা দুজনে আলাদা হতে পারো, কিন্তু অ্যাজ প্যারেন্টস ইউ শুড বি ওয়ান। আর সেই জায়গা থেকে ঘটনাক্রমে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেখানে আমরা এখন কথাবার্তার টার্মসে তো আছি, এখন অর্পিতার সাথেও কথাবার্তা হয় এবং সিভিল ব্যাপারটা, বন্ধুত্ব বলা যায় কি? বন্ধুত্বটা বেশি মানে আমাদের এই মানে ইনস্ট্যান্ট ভ্যালিডেশনের যুগে সবাই বলে দেবে বন্ধুত্ব, কিন্তু আমি বলে দেবো যে উই আর সিভিল। আমরা ভদ্রভাবে ম্যাচিওর ভাবে কথাবার্তা বলে বেরোতে পারি উইদাউট হ্যাভিং এনি হার্ড ফিলিংস, কারোর জন্য কোনো হার্ড ফিলিংস না, আতিশয্য নেই, অতিরিক্ত নেই, হার্ড ফিলিংসও নেই। মানে ওই একটা লেভেল অফ ম্যাচিওরিটি অ্যান্ড পিস আমরা অ্যাচিভ করেছি, যেটা আমার মেয়ের জন্য হয়ে যাচ্ছে। তোমার সঙ্গে অর্পিতার কথাবার্তা হয়? কোনো সেরকম দরকার থাকলে পরে, আমার যেখানে এক্স হাজবেন্ড বিজি আছে কিন্তু কথা বলা দরকার, ওই স্পেসটা ক্রিয়েট হয়েছে যেখানে আমি ওর সাথে কমিউনিকেট করতে পারি। আচ্ছা, হ্যাঁ। আর কারণ আমার মেয়েটা আছে তো। হ্যাঁ, আর তোমার এখন সৌরভ, ডোনা বা তোমার শাশুড়ি মা, যাদের সঙ্গে তুমি ভীষণ ক্লোজ ছিলে, তুমি আমাকে আগেও বলেছো যে ভাইয়ের মতো আমার, তুমি বলেছো। সৌরভকে আমি বরাবর ভাইয়ের মতো ট্রিট করেছি, মানে আই এম সরি টু সে, আমি ভীষণ ঠোঁট কাটা কথা বলি, তাই জন্য হয়তো অনেকের ভালো লাগে না, কিন্তু আমি বরাবরই এরকম, যারা আমায় চেনে। আমি অন্য কেউ কি আমাকে ভাবে তার রেসপন্সিবিলিটি নিতে পারবো না, আমি তাকে ভাইয়ের মতোই দেখি। হ্যাঁ, না তুমি বলে সে আমাকে দিদির মতো। হ্যাঁ, ডোনার সাথে আমার একটা ছোট্টবেলার সম্পর্ক বলে আমি ওকে আমার বোনের মতোই ট্রিট করি। তুই তোকারি সম্পর্ক, কিন্তু আগেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না
হুম। যে ও আমাকে দিদির মতোই ভাবে, কিন্তু আমার সাথে কোনোদিনও অসম্মান করেনি আমাকে, এবং আমাদের মধ্যে ভীষণ কর্ডিয়ালিটি আছে, এখনো কর্ডিয়ালিটি আছে। হ্যাঁ। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে রেগুলার কমিউনিকেশন হয় না, কিন্তু আমাদের সেই সৌহার্দ্যটা আছে। আমরা সেরকম কিছু হলে উই ডু এক্সচেঞ্জ ওয়ার্ডস। হুম। মানে ওর স্পেস আছে যে আমায় কিছু জিজ্ঞেস করলে পরে মানে পরিষ্কার আমাদের মধ্যে কথা, আমাদের আমাদের কথাবার্তার মধ্যে অনেক ক্ল্যারিটি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার সঙ্গে এখন সৌরভের ডোনার এদের সম্পর্কটা কিরকম? যেটা বললে ক্ল্যারিটি আছে, মানে সৌরভের সাথে কথা হয়েছে তারপরে? সৌরভের সাথে না আমার যখন ও খেলার জগতে ব্যস্ত হয়ে গেল, আমার কি কথা বলবো ওর সাথে, মানে হ্যাঁ, সেরকম দরকার তো দরকার ছাড়া। যখন ওর ওই ব্যাট ফেলে যেত, প্যাড ফেলে যেত, তখন ওর বিয়ে হয়নি, বা বউ তখন পড়াশোনা করছে, ওর বাড়িতে থাকতো বা ওর সাথে ট্রাভেল করতো, ওর সমস্ত ব্যাট প্যাড পোস্ট করা এ করা সব আমি করতাম। হ্যাঁ। কিন্তু তারপরে অনেকটা বছর আমি বাড়িতে ছিলাম না, হুম। তো ততদিনে সৌরভও ভুলে যাওয়াগুলো বন্ধ করে দিয়েছে, ও একটু বড় হয়েছে। হ্যাঁ। তারপরে তো ক্রিকেট পুরোনো থেকে দিনের স্মৃতি। অবসর নিয়েছে, তারপরে এখন ও অ্যাডমিনিস্ট্রেশনে আছে। তো সেই সৌরভ টিনেজ এবং তার পরবর্তীকালে সৌরভ, আর এখন বাবা সৌরভ আর হুম। অ্যাডমিনিস্ট্রেটিভ হেডের সৌরভের তো ওর মধ্যে তো ডেফিনেটলি অনেক তফাৎ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, রোজকার কথাবার্তা হয় না, বাট সেরকম যদি কোনো একটা কিছু অ্যাড্রেস করার থাকে সেই স্পেসটা খোলা আছে। হুম, 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 হ্যাঁ, দ্যাট ইজ দ্য মিনিমাম ম্যাচিওরিটি আই থিঙ্ক সবার আছে, হুম। সবার আছে। আবার ঘুরে ফিরে তোমার মেয়ের বিয়েতে চলে আসি। হ্যাঁ, এবং তুমি কি এখন থেকেই সব এই, তোমার তো বিয়ে তো হয়ে যাওয়ার কথা ছিল, কেনাকাটা টেনাকাটা আমাদের অনেক, সব শেষ, তাই? আমাদের সমস্ত প্রিপারেশন শেষ, মানে লেহেঙ্গা বা বেনারস সব কেনা হয়েছে? সমস্ত শেষ, এভরিথিং ওয়াজ কমপ্লিট। আমরা বিয়ের কার্ড, আমরা নিমন্ত্রণ পত্র পাঠানো হ্যাঁ, হ্যাঁ, সবাইকে পেলাম তো। শুরুও করে হ্যাঁ। দিয়েছিলাম, কিন্তু এখন সেটাকে স্থগিত রাখতে হচ্ছে হ্যাঁ, আপাতত। ইটস পুট অন আশা করা হোল্ড। যাচ্ছে পরের বছর। আশা করা যাচ্ছে এই ওয়ার লাইক সিচুয়েশন যেটা হয়ে হ্যাঁ, রয়েছে হ্যাঁ, হ্যাঁ। বিশ্বময়, সেটাতে একটুখানি আমরা ক্ল্যারিটি পাবো, এবং হুম। আশা করি ট্রাম্প মহাশয়ও একটুখানি, একটু ওনার ঘিলুটা নড়ে চড়ে উঠে একটুখানি স্থিতি পাবে। হুম। আহ, দেখা যাক কি হয়, কারণ পুরো হুম। ওয়ার্ল্ড, চায়না, রাশিয়া, ইউরোপ, হুম। হুম। আমেরিকা, এসব নানা রকম তো পাওয়ার সমীক্ষার একটুখানি নড়াচড়া চলছে। প্লাস একটা নতুন যেটা দেখতে পাচ্ছি বিশ্বময় একটা হেট্রেড ভীষণ অ্যাগেনস্ট ভীষণ। ইন্ডিয়ান্স, হুম। তার একটাই কারণ হতে পারে যে ভারতীয়রা একটু পরিশ্রম করে নিজেদের জায়গাটা জায়গাটা যেখানেই করতে যায় পারছে, করে নিতে করতে পারে, পারে, হ্যাঁ। তো সেহেতু তারা রোষের একটা টার্গেট হয়ে যায়। তো এই কারণের জন্য আমরা একটা বিশেষ রকম একটা বিদ্বেষের মুখে আচ্ছা, আরেকটা কথা, তুমি কি বোম্বেতে কোনো ক্লাস খোলা বা কিছু করার চেষ্টা করছো? না, বোম্বেতে গেছো শুধু ওই অডিশন দিয়ে, মানে মানে কলকাতা থেকে বোম্বে চলে যাওয়া? বম্বে যাওয়ার একটা কারণ হচ্ছে শুধু ওখানে নতুন লাইফ সেট আপ করার জন্য নয়, বেসিক্যালি কলকাতাতে এমন কিছু কিছু সিচুয়েশনস হয়েছিল যেটাতে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম মানসিকভাবে, এবং মানে সেটা তোমার শ্বশুর বাড়ি না, আলাদা? আমি বললাম না আমার বিট্রেলটা দুদিক থেকে এসছে, হ্যাঁ। এবং যত না শ্বশুর বাড়ি হার্টফুল হয়েছে আমার থেকে, আমার বরঞ্চ আমি শ্বশুর বাড়িকে পাশে পেয়েছি। আর আমি আমার বাপের বাড়ির দিক থেকে স্পেশালি আমার বোন যেভাবে সব ঘটনাগুলো ঘটিয়েছে, হ্যাঁ, তোমার বাবাও মারা গেলেন, তুমি তুমি বাবা দেখতে মরে পাচ্ছিলে গেলেন, না। ওটা তো একটা আরেকটা কারণ যে সেই আহ ওই জায়গাটা হয়তো আমি কোনোদিনও ওই ওই ঘাটা কোনোদিনও সারবে না, এবং ওই কাগজেও তো বেরিয়েছে যে তুমি দেখতে যেতে পারছো না আমি বাবাকে। দেখতে আসতে পারতাম না, কমিউনিকেশন মা বাবার থেকে আমার বন্ধ করা ছিল, এবং মানুষদের কাছ থেকে জানতে পারতাম, এবং যখন কলকাতায় এসেছিলাম দেখা করতে আমাকে জানানো হলো যে আহ, একটা চিঠি দেওয়া আছে, কারোর সাথে দেখা করা যাবে না, তখন আমি কোর্ট মুভ করলাম, কোর্ট অর্ডারও পেলাম আমার পক্ষে, কিন্তু একটা ছোট্ট ল্যাকুনা ছিল অর্ডারের ভেতর, সেটাকে ওরা কাজে লাগিয়ে আমার মুমূর্ষু বাবার টিপসই নেই, বাবা জানতো কিনা সেটাও জানি না, যে আমায় দেখতে চায় না। আমার বাবা আমায় দেখতে চায় না, হতে পারে না, কারণ উনি আমায় দেখতে চাইলে কখনো ভিডিও কল করে আমার খোঁজ নিতেন না। তো এইসব জায়গা থেকে একটা বিশাল মানে খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে মনটা মানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেটা যে কবে সেটাতে আমি মানে মানসিক একটা জায়গায় এসে একটা সমঝোতাতে দাঁড়াবো যে না আমার এবার ঠিক আছে, এবার আমার মনে হয় এই জায়গাটা কোনোদিনও ভরবে না এই ঘাটা। তো ওইটাও আরেকটা কারণ, মানে ঘটনার পর ঘটনা হয়ে যাচ্ছে,
কলকাতাতে না থাকার সেটাও একটা কারণ, যে কলকাতাতে থাকলে হয়তো আমি পাগলই হয়ে যেতাম। তো একটু দূরে স্থানান্তর একটু স্থানান্তর একটু একটু স্থানান্তর মনান্তর হয়। দরকার ছিল আমার জন্য, যাতে নতুন পরিবেশে নতুন রকম স্ট্রাগলস গুলোর জন্য আমি আমার মানসিক সন্তুলনটা রাখতে পারি, এবং একটা যখন আশা হয় না যে ঠিক আছে নতুন জায়গা, নতুন উদ্দীপনায়, নতুন ভাবে নতুন কাজকর্ম দেখবো, তখন ওই স্ট্রাগল করার যে একটা তখন বডির যত কোষগুলো আছে না, তখন আবার করে পুনরুজ্জীবিত হয়ে যায়। তো নিজেকে জিয়ে রাখার জন্যই বেসিক্যালি আমার কলকাতা এই থেকে স্থানান্তর হওয়া, এবং আমার কষ্টগুলো কমিয়ে রাখার জন্য। ঠিকই। তো আমি একটা সাম আপ করে ফেলি, মোটামুটি এখানেই আমাদের গল্পটা শেষ করছি। এবং এইভাবে বলি যে মোম যে কলকাতা থেকে বম্বেতে গেছে এবং ওখানে পিজি থাকছেন, এবং থেকে নতুন করে জীবনটাকে আবার একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং ওর যে সবচেয়ে বড় যে ওর জীবনের যেটা নাচ, নৃত্যশিল্প, ও একজন নৃত্যশিল্পী, এবং সেই নৃত্যশিল্পীর জায়গাটাকে ধরে তার সঙ্গে রিলেটেড আর একটু অভিনয় বা অন্য কিছু মিলিয়ে ও সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা সবাই, মেয়েরা তো বটেই এবং আরো সবাই শুভানুধ্যায়ীরা, আমরা চাইবো মোমের এই যাত্রাটা, নতুন যাত্রাটা খুব ভালো করে এগিয়ে যাক এবং সফল হোক। কারণ বম্বেতে একা একা একটা পেইং গেস্ট হিসেবে থাকা, এগিয়ে চলা, নিশ্চয়ই এর একটা ফল ভালো হবে। এবং আমরা ফিঙ্গার্স ক্রস করে মোমের জন্য শুভকামনা করছি। থ্যাংক ইউ মোম। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এবং আশা করি তোমাদের শুভকামনা আমাকে অনেকটা মনের সাহস দিক, পথ চালার জন্য অনেকটা সাহসের একদম সঞ্চার করতে একদম হয়। একদম ডেফিনেটলি একজন মহিলা হিসেবে হ্যাঁ, এই আমার মনে হয় মহিলা পরিসরের যে একটা শক্তি, একটা আছে, তৈরি হয়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শক্তি বলয় তৈরি হয়, সেই শক্তি বলয়টা প্রচুর শক্তি প্রচুর, সঞ্চয় মানে করে। হ্যাঁ, উল্টো দিকের মহিলাও কিন্তু, মানে দেখবে মহিলার দিকে যখন আসে ব্যাপারটা, মহিলা হিসেবে যখন আসে হ্যাঁ, তখন সেও কিন্তু এগিয়ে আসে। এগিয়ে আসে। এবং এইটা একটা এবং মেয়েদের এবং মধ্যে আমার একটা এই বড়, পথ চলার পথে আমি আমি কিন্তু প্রচুর মহিলাকেই সাথে পেয়েছি, হুম, পুরুষদের কাউকে পাইনি। হুম, এটা এটা আরেকটা অ্যাসপেক্ট, যে আহ, এরকম সময় পুরুষরা মনে করে নারীরা এত দুর্বল, মেবি আমরা অ্যাডভান্টেজ নিতে পারি। হুম, এটা কিন্তু আরেকটা খুব হ্যাঁ, ভালনারেবল অ্যাসপেক্ট। হ্যাঁ, মনে করে যে ও আচ্ছা আচ্ছা খুব ফ্রিলি অ্যাভেলেবল, আমরা একটুখানি কাঁধ পাতলে উনি মাথা পেতে দেবেন, ভালনারেবল, তাই জন্য এখন হ্যাঁ, যাও গিয়ে পাউন্স করো। হ্যাঁ, তো আমি নানাবিধ পুরুষ মানুষদের কাছ থেকে নানা রকম অফার্স পেয়েছি, কিন্তু ওনারা ভুলে যান যে আমরা এত বছর একটা এক্সপিরিয়েন্সের পর আমরা মানুষদের ইন্টেনশনটা পড়তে পারি। হ্যাঁ, তাই জন্য এটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট হয়ে যায় হুম, আমাদের হুম, মতো হুম, মানুষদের এভাবে অ্যাপ্রোচ করা। তবে আমি অনেকজন আছেন যারা জগতে খুব একটা মেশেননি এবং ভালনারেবল, তাদের জন্য বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের পায়ের তলাটা শক্ত করা, পায়ের তলার মাটি শক্ত করা, নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে ভালোবাসা। কারণ ভালোবাসা নিজের থেকে আপন থেকে শুরু হয়, তারপর আমরা দিতে পারি। হুম, হুম। এবং আমাদের দিতে দিতে ফুরিয়ে যায়, এবং কিন্তু আমাদের নিজের দিকে, ইন্ডিয়ান কনটেক্সটে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে সবার জন্য করো, কোনোদিনও শেখানো হয়নি নিজের জন্য, নিজেকে বাঁচিয়ে রেখে সবার জন্য হুম, করো। হুম, তো আমি এটাই সবাইকে বলবো, নিজে আগে বাঁচিয়ে রাখার জন্য আগে নিজের ইনপুটটা দিতে থাকবে। সারা জীবন সংসার করো, যাই করো, তারপরে নিজেকে অন্য কিছু। তার সাথে অন্যগুলো করো, হুম, কিন্তু নিজেকে নাম্বার ওয়ানে না রাখলে পরে অন্য কেউ নাম্বার ওয়ানে তোমায় রাখবে না। রাখবে না, হ্যাঁ। না, শুনলেন? হ্যাঁ। এবং অল্প বয়সী মেয়েরা, আমি কিছুদিন আগে একজনের কাছে গেছিলাম, তিনি বলছেন যে এসে ক্লাসে এসে দেখি আগে আমরা প্রেমের কথা বলতাম, প্রেমিকের কথা বলতাম, আজকাল ক্লাসে গিয়ে দেখি সব মেয়েরা কেরিয়ারের কথা বলে। কত ভাল লাগলো এটা শুনে, হ্যাঁ, যে ঠিক করে একদম। কারণ আগে তো পায়ের তলায় মাটি আসবে, আগে তো দাঁড়াবে, তবে তো সে বিয়ে থা নিশ্চয়ই। করবে। ও মোমো যেটা বললো, তো সেটা একটা লেসন, একটা শিক্ষা। এটা থেকে সবাই তো মানে সবাই শিখছে, মানে সত্যি শিখতে শিখতেই সবাই যাচ্ছে। আমরা, আমাদের জেনারেশনটা অনেকটা এগিয়ে গেছে, পরের জেনারেশনটা আরো এগিয়ে যাবে। এই বলে আজকে এখানেই আমার এই ছোট্ট গল্পটা শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নিবেদিতা দি খুব সুন্দর এই ইউটিউব ম্যাগাজিনটা নিয়ে এসেছেন আমাদের সামনে। আমি বেশ কয়েক বছর ধরে সেটা ফলো করি এবং খুব ভালো লাগে ওনার সাক্ষাৎকারগুলো। আপনারাও দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে অনেক বড় করে তুলুন।